একবারে যখন শেষ সময় মায়ের, তখন বর্ধমান হসপিটালে মা ভর্তি। সেই সময় আমি যখন বসে গাছের নিচে কাঁদছি, হয়তো ডক্টর জবাব দিয়ে দিচ্ছে যে আর কোনো মতে আর রাখা যাবে না, আর হয়তো 2-3 দিন এরকম। আমি যখন কাঁদছি গাছের বসে, সেই সময় আমি মানে হঠাৎ করে একটা গান আসে, সেই গানটা আমি লিখি, ওখানেই সুর করি। কিন্তু গাইবার তো মতো আমার তো পরিস্থিতি নেই, গানটা আমার মাকে নিয়েই গানটা আমি এখনও পর্যন্ত পোস্ট করতে পারিনি গো। তা ওই সময় তো আমি গান বাজনা ছাড়তে পারিনি গো। এবং তখনও আমার বাবা বা মা আমাকে কখনো বলেনি কিন্তু গান বাজনা ছেড়ে হয়তো কোনো কাজে চলে যাও। এবার এইভাবে জার্নি শুরু। তখনও চেষ্টা করছি মাকে, বিভিন্নভাবে চেষ্টা করছি মাকে কী করে বাঁচানো যায়। মায়েরও ভীষণ আশা ছিল যে আমাকে তো একটা ভালো জায়গায় দেখবে। এই মিউজিক জার্নিতে স্টিল আজকের দিন পর্যন্ত তোমার সব থেকে ভাইরাল গান হচ্ছে নচিকেতার সাথে যে গানটা বেরিয়েছে। এটা হ্যাঁ, নচিকেতার সাথে যে গানটা বেরোলো তার সূত্রটা কিভাবে শুরু হয়? আমাকে অভিজিৎ স্যার একটা লিরিক্স পাঠান, লিরিক্সটা পাঠিয়ে বলে যে এই গানটা তুমি কম্পোজিশন করো। তখন আমি জানতে না যে গানটা কে গাইবে? না, আমি জানতাম না। আচ্ছা, সেটা আমি দেখলাম তারপরে, এবং মনে হচ্ছে যে মানে গুরু শিষ্যর যে একটা বন্ধন হয় সেরকম একটা গান আমি চেষ্টা করলাম সেটা কম্পোজিশন করার। তারপরে উনি আমাকে বলেন যে এই গানটা আমি নচিকেতা স্যারকে দিয়ে গাবো। তুমি থাকো একটা আমাদের পূর্ব বর্ধমান খুব নিতান্ত একটা গ্রামে, সেখান থেকে তুমি কলকাতা আজকে যাচ্ছ, মিউজিক করছো এবং বড় বড় নামের সাথে তুমি যুক্ত হচ্ছ, সেটা কীভাবে পসিবল হলো? মানে আমি যতদূর জানি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও খুব একটা স্ট্রং না। খুব ছোটো থেকে বাবাকে হারমোনিয়াম চাই, কিন্তু বাবার আমাকে হারমোনিয়াম দেওয়ার সামর্থ্য সেই সময় ছিল না। আমি হয়তো চেয়েছি 5-6 বছর বয়সে, সেই জায়গায় হয়তো আমি পেয়েছি জিনিসটি হয়তো 18-19 বছর বয়সে। এবং হারমোনিয়াম প্রথম পাওয়ার হচ্ছে আমার বাবার, আমি 100 দিনের কাজ করে প্রথম আমি হারমোনিয়াম কিনি। আমাদের ব্র্যান্ড একচালা নিয়ে আমরা বলি, আমাদের একচালা টি শার্ট ব্র্যান্ড। তুমি একচালা নিয়ে যদি বলো। কত দিনের পথে উড়ে যাওয়ার রথে যেতে চাই স্বপ্নের উড়ানে, শুধু এই চলা এক চলা আমাদের চলা। আমরা জীবনে অনেকে অনেক কিছু পাওয়ার পরেও অনেক কমপ্লেন থেকে যায়, অনেক অভিযোগ থেকে যায়। আজকে যিনি আমাদের গেস্ট, অ্যাসিস্ট্যান্ট মিউজিক ডাইরেক্টর কৌশিক মুখার্জি, আজকে যদি তার জীবন সংগ্রাম আপনারা শুনেন তবে আপনাদের এই অভিযোগ অনেকটাই কমে যাবে। আমি বলবো আজকের পডকাস্টটি শেষ পর্যন্ত দেখুন, জীবনে নতুন বাঁচার একটা উদ্যম খুঁজে পাবেন। আজকে এই কৌশিক মুখার্জির সাথে না একটা কথা খুব ভালোভাবে ম্যাচ করে। শাহরুখ খানের একটা মুভি ছিল ওম শান্তি ওম, সেখানে একটা ডায়লগ ছিল, कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। ওনার সাথে এই পুরো বিষয়টা খুব ভালোভাবে যায়। পডকাস্টটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে এবং বাঁচা বা লড়াইয়ের একটা নতুন দিশা খুঁজে পাবেন। তো চলুন পডকাস্টটি শুরু করি। তোমার জীবনে সব কিছু মিউজিক নিয়ে, তো তোমার এই মিউজিকের পার্ট থেকে তোমার যেখানে জার্নি শুরু হয়েছে সেই জার্নির কথা আমরা পরে যাচ্ছি। তার আগে যেটা আমার তোমার বেসিক্যালি জানার ইচ্ছা সেটা হচ্ছে তোমার এই মিউজিক জার্নিতে এখন পর্যন্ত স্টিল আজকের দিন পর্যন্ত তোমার সব থেকে ভাইরাল গান হচ্ছে নচিকেতার সাথে যে গানটা বেরিয়েছে। এটা হ্যাঁ বেরিয়েছে। এই নচিকেতার সাথে যে গানটা বেরোলো তার সূত্রটা কীভাবে শুরু হয়? সূত্রটা হচ্ছে যে আমি যে ফেসবুকে যে গানগুলো আমার নিজস্ব কম্পোজিশনে বা লিরিক্সে গাওয়া যে গানগুলো পোস্ট করি, এইখান থেকে এক স্যারের সাথে আমার পরিচয় হয়। আচ্ছা, উনি হচ্ছেন মিউজিক ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার এবং হচ্ছে যে এমনিও ডিরেক্টর উনি। ওকে। ওনার ডিরেকশনে অনেক ফিল্ম বেরিয়েছে, অনেক গান করেছেন এবং বাইরে আমাদের স্টেটের বাইরেও অনেক কাজ করেছেন উনি। নাম হচ্ছে অভিজিৎ পাল। অভিজিৎ পাল, আচ্ছা। হ্যাঁ, এবার ওই দাদার সঙ্গে আমার পরিচয় হয় প্রথম। মানে তোমার ফেসবুকে তোমার যে গান তুমি নিজে নিজে লিখতে, নিজে নিজে সুর করতে, নিজে নিজে গাইতে, সেখান থেকে ভালো লাগে উনি তোমাকে নক করেন। হ্যাঁ, আচ্ছা, নক করেন। এবার তখন আমি পুরো বিভ্রান্ত যে কি করব, মানে শুধু নিজের গান করছি, কোনো রকম কিছু আশা পাচ্ছি না। এবার মানে একরকম প্রায় উনি সেই মৃত্যুপ্রায় গাছে জল দেওয়া বলে সেরকম আমি মানে ওনার ব্যাপার আমাকে একটা বলতেই হবে আজীবন। আচ্ছা। তারপরে প্রথম উনি একটা কাজ করেন, উনি বলেন তোমার কিছু কম্পোজিশন আমাকে পাঠাও। ওকে। আমি পাঠাই। তারপর ওনার একটা লিরিক্স আমাকে পাঠায় যে বলে যে এইটাই তুমি মানে কিছু সুর দিয়ে দেখো আসছে কিনা, এবং এটা রাগ বলেছে, এটা ভৈরব রাগে তুমি করো। আচ্ছা। এবার সেটার উপর আমি কম্পোজিশন তৈরি করি, ওনাকে পাঠাই। এবার ওইখানে পাঠ করেছিলেন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব হচ্ছে যে গৌতম হালদার। ওকে। দেবী বন্দনার আদি পর্ব, এবং গানটা করেছিলেন প্রথমা বলে একজন আর্টিস্ট। এটা প্রথম তোমার প্রথম কাজ আমার। তোমার প্রথম কাজ হচ্ছে কাজ, হ্যাঁ, বড় কাজ, বেসিক্যালি বড় কাজ। ওকে, ওটা হয়ে গেল। তারপরে ওনার ভালো লাগে শ্যুটটা। ওকে। তারপরে অভিজিৎ স্যার আমাকে একটা লিরিক্স পাঠান। ওই লিরিক্সটা পাঠিয়ে উনি বলেন যে এই গানটা হচ্ছে ক্যান্সার পেশেন্টকে মোটিভেট করার জন্য গানটা তৈরি করা হবে। ওকে। এবার এই গানটা তুমি কম্পোজিশন করো। এবার ওটা আমি সুর করে ওনাকে পাঠাই। তারপরে ওনার পছন্দ হয় গানটা, এবং ওই গানটা রূপঙ্কর বাগজিকে দিয়ে উনি গান।
ওকে এবং গানটা রিলিজ করে সনি মিউজিকে। ওকে এবার ওটা বঙ্গ সম্মেলনী সংস্থা থেকে গানটা করা হয়েছিল। ওটা আমার দ্বিতীয় কাজ। আচ্ছা, তারপরে আমাদের একটা ফিল্মে কাজ চলে। কিসে? একটা ফিল্মে, শর্ট ফিল্ম, মুভিতে। আচ্ছা, হ্যাঁ। শর্ট মুভিতে। মানে বর্তমান সমাজে হেলাল হাফিজের একটা কথা আছে যে পাখিদের নীলাকাশ বিষাক্ত হয়ে গেছে সভ্যতার অশ্লীল বাতাসে। একদম। তা বর্তমান সমাজে ওই দাদা মানে ওই স্যার উনি কিছু সায়েন্স ফিকশন কাজ শুরু করেন, আচ্ছা, যাতে বাচ্চাদেরকে মোটিভেট করা হয়, ওরা যাতে ফোন থেকে দূরে থাকে এবং পড়াশোনার মধ্যে যেন ওরা থাকে, বেশি থাকে। আচ্ছা, সেই জন্য একটা কাজ করেন যার নাম দেওয়া হয় প্রফেসর রায়। একটা সায়েন্স ফিকশনের কাজ ওটা। ওখানে আমাকে একটা গান পাঠানো হয় এবং সেই গানটা আমি সুর করি, বাচ্চাদেরকে নিয়ে একটি গান। ওইটা আমার তৃতীয় কাজ। আচ্ছা। তারপরে আমার নিজের একটি গান যেটা আমি গেয়েছিলাম, সুর করেছিলাম। আচ্ছা, সেই গানটা নিয়ে জিটিভিতে সারেগামা পায়ে যিনি ফার্স্ট হয়েছিলেন অ্যালবার্ট কাবো, আচ্ছা, ওনাকে দিয়ে গানটি গানো হয়। গানটার এখন কাজ চলছে, এডিটিং চলছে। কি বাংলা না হিন্দি? হিন্দি গান। আচ্ছা, ওটা তুমি হিন্দিও করেছো? হিন্দিও করেছি, ওটা এডিটিং হয়। তারপরে উনি আমাকে একটি গান পাঠান, আমাকে অভিজিৎ স্যার একটা লিরিক্স পাঠান। লিরিক্সটা পাঠিয়ে বলে যে এই গানটা তুমি কম্পোজিশন করো। ওকে, আমি গানটা করলাম এবং গানটা যখন করছি আমি দেখছি বাবা এবং সন্তানের একটা অটুট বন্ধনের লিরিক্স। সেটাই তখন আমি জানতাম না যে গানটা কে গাইবে। না, আমি জানতাম না। আচ্ছা, সেটা আমি দেখলাম তারপরে এবং মনে হচ্ছে যে মানে গুরু শিষ্যর যে একটা বন্ধন হয় সেরকম একটা গান আমি চেষ্টা করলাম সেটা কম্পোজিশন করার। তারপরে উনি আমাকে বলেন যে এই গানটা আমি নচিকেতা স্যারকে দিয়ে গাবো। তখনই আমার ভীষণ ভালো লাগে। নচিকেতা মানে হচ্ছে আমাদের বাংলা গানের এক দর্শন, একদম একদম, এবং জীবনমুখী গানের উনি হচ্ছেন একজন প্রাণদাতা, একদম শ্রেষ্ঠ বলা যেতে পারে। এবং শোনার পরেই আমার ভীষণ ভালো লাগে এবং আমি ভীষণভাবে চেষ্টা করি গানটাকে ওনার মতো করে তৈরি করার। ওনাকে মাথায় রেখে আমি গানটি সুর করি এবং গানটা আমি পাঠাই স্যারকে এবং ওনার ভীষণ পছন্দ হয় গানটা। তারপরে উনি নচিকেতা স্যারকে পাঠান, ওনারও ভালো লাগে, উনিও গানটা করলেন। ওটা শ্রীভূমি একটি স্টুডিওতে আমাদের রেকর্ড হয়। ওকে। তারপরে সব থেকে বড় বিষয় গানটার ভিডিওগ্রাফিতে, মানে ভিডিওতে উনিও আছেন, তার সাথে আছেন রঞ্জন প্রসাদ, আছেন সৈকত মিত্র, স্যার ভাস্কর ব্যানার্জি এই গানের হচ্ছে মেন ভিডিওতে আছেন। আর হ্যাঁ, এবং গানটিতে একটা সব থেকে বড় বিষয় হচ্ছে যে অনেক বছর আগে নচিকেতা স্যারের একটা মানে বিখ্যাত গান হচ্ছে যে বৃদ্ধাশ্রম। সেখানে দেখানো হয়েছে যে সন্তান আর বাবার যে দূরত্বটা একদম, এবং এত বছর পরে আমাদের স্যার অভিজিৎ স্যার একটি গান করেছেন যেটাকে বাবার আবার নচিকেতা স্যারকে দিয়ে উনি ফেরাচ্ছেন যে বাবা এবং সন্তানের এক অটুট বন্ধন, এবং সেটার মাধ্যমে উনি দেখাচ্ছেন গুরু শিষ্যর এক অটুট বন্ধন। আচ্ছা, সেটাকে নিয়ে ভিডিওগ্রাফি করা হয় এবং এটা এফএমডি ইউটিউব চ্যানেল ওটাকে পোস্ট করা হয়। আচ্ছা, তারপরে অনেকের ভালো লাগে গানটি। এখন প্রায় মানে প্রায় 2 লাখ কাছাকাছি ওটা এখন ভিউ চলছে, মানে মানুষ দেখছে। তুমি না বারবার বলছো গান পাঠাচ্ছে, রিলিক্স করছি, কম্পোজ করছি, এই ব্যাপারটা কি? মানে গান পাঠানো মানে এর পুরো মানে লাইনটা কি? মানে কি পাঠাচ্ছে, কিভাবে হয়? মানে আমরা অনেক ধরনের গান রিলিক্স হয়, সুর হয়, গান হয়, মানে এই প্রসেসটা কিভাবে হয়? একটা গান মানে সেখানে তোমার দায়িত্বটা কি? একটা গানকে তৈরি করার জন্য দুভাবে হয়। আচ্ছা, প্রথমে হয়তো সুরটি তৈরি করে নেওয়া হলো, তারপরে যিনি গীতিকার থাকবেন উনি হয়তো সুরটা শুনে উনি লিখবেন, গানটা লিখবেন। আর একভাবে হয়, আগে হয়তো গীতিকার লেখাটা তৈরি করে নিয়েছেন, কবিতা ছন্দে লিখে নিয়েছেন। ওকে, তারপরে সুরকারকে হয়তো পাঠিয়েছে, সেটা দেখে সুরকার এবার গানের সুরটি তৈরি করবেন। ওকে, এবার আমার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমি যখন নিজের গানগুলো করি কি হয়, আমি যখন সুর করি আমি নিজেই লেখা সুর একসাথে করি। আচ্ছা, পরে হয়তো গাইলাম, এই তো নিজে করছো। আর আমি যখন এখন স্যারের টিমে কাজ করছি, অভিজিৎ স্যারের টিমে, উনি আমাকে প্রথমে হয়তো গানের লেখাটি পাঠালেন, ওটাকে দেখে এবার আমাকে কর্ড প্রোগ্রেশনের দ্বারা গানটি হয়তো আমি তৈরি শুট করলাম, তারপর ওনাকে পাঠালাম। এবং উনি আমাকে বিভিন্ন মানে সমস্ত রকম গান উনি আমাকে করিয়েছেন। বাহ, ভক্তিগীতি থেকে শুরু করে বাংলা রক, তারপরে যে একদম লাইট মিউজিক যেগুলো হয় সকল ধারারই, এবং সেমি ক্লাসিক্যাল সবটাই তুমি কম্পোজ করো? সবটাই করি, হ্যাঁ। আচ্ছা, এবার ওনাকে তোমার মেইন দায়িত্ব কম্পোজ করা? আচ্ছা, ওনার টিমের এখন মেইন আমার কাজ হচ্ছে যে কম্পোজ করা। মানে সঙ্গে তুমি অ্যাসিস্ট্যান্ট মিউজিক ডাইরেক্টর, ওনারই অ্যাসিস্ট করি আমি, অ্যাসিস্ট করো। আচ্ছা, তুমি থাকো একটা আমাদের পূর্ব বর্ধমান খুব নিতান্ত একটা গ্রামে, আমি যতদূর জানি তোমার ব্যাপারে। সেখান থেকে তুমি কলকাতা আজকে যাচ্ছ, মিউজিক করছো এবং বড় বড় নামের সাথে তুমি যুক্ত হচ্ছ, সেটা কীভাবে পসিবল হলো? মানে গ্রাম থেকে উঠে এসে, ইভেন আমি যতদূর জানি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও খুব একটা স্ট্রং না, মানে তোমার এই গানের প্রতি ভালোবাসাটা কবে থেকে এবং কিভাবে হয় সেটা? আমার গানের প্রথম গুরু হচ্ছে আমার বাবা।
আচ্ছা, মানে তোমার বাবা গান গাইতেন? না, আমার বাবা গান করতেন। ওকে। আমার বাবা হচ্ছে, বাবার কাছে আমার প্রথম শিক্ষা তবলা আচ্ছা, বাবা তবলা বাজাতেন? বাজাতেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এবার আমি যখন খুব ছোট, হুম। আমাদের মাটির চালায় বসে বাবা হয়তো সন্ধ্যায় গান করতেন, গ্রাম বাংলা যেমন অনুকরণের হয়। ভজন হয়তো, বা কিছু শ্যামা সঙ্গীত। এই বাবার কাছে ওই গানগুলো শুনে শুনে আমার মানে জ্ঞান হওয়ার পর থেকে যখন আমি কথা বলতে শিখছি, তখন থেকেই আমি হয়তো বাবার সাথে গাইছি। আচ্ছা। হয়তো প্রথমে গাইতে পারতাম না, একটু একটু করে গাইতাম। তারপরে বাবার শুনে শুনে বাবাকে খুব জোর করতাম যে গানগুলো লিখে দাও। যখন একটু বড় হলাম, বাবা গানগুলো লিখে দিত। তারপরে বাবা আমাকে একটা তবলা এনে দেয়। আচ্ছা, সেই তবলা দিয়ে আমার প্রথম প্রশিক্ষণ শুরু হয় বাবার কাছে। হাতে খড়ি হয়। হ্যাঁ। তারপরে দীর্ঘদিন যায়। এবার খুব ছোটো থেকেই বাবাকে হারমোনিয়াম চাই, কিন্তু হারমোনিয়াম? হ্যাঁ, কিন্তু বাবার আমাকে হারমোনিয়াম দেওয়ার সামর্থ্য সেই সময় ছিল না। দীর্ঘদিন অপেক্ষা করার পরে আমি হয়তো চেয়েছি 5-6 বছর বয়সে, সেই জায়গায় হয়তো আমি পেয়েছি জিনিসটি হয়তো 18-19 বছর বয়সে। আচ্ছা, এবং হারমোনিয়াম প্রথম পাওয়ার হচ্ছে আমার বাবার, আমি 100 দিনের কাজ করে প্রথম আমি হারমোনিয়াম কিনি। মানে বাবা তুমি 100 দিনে কাজ করি এবং সেই সেই কাজ টাকা করে দিয়ে? প্রথম আমি মানে যেটা হারমোনিয়াম কিনি। আর তার আগেও তখন সকলের হাতে ফোন, স্মার্টফোন, এবং আমার মা আমাকে 2000 টাকা দিয়েছিল যে এই টাকায় তুই একটা ফোন কিনিস। এবং আমার তখন মাথায় চলছে যে না, আমি কিছু একটা হারমোনিয়াম কিনবো বা হয়তো কিবোর্ড কিনবো। এরকম অনেককে আমার বলা ছিল যে যদি পুরনো কিবোর্ড পাও তাহলে আমাকে দেবে। ছোট একটা পুরনো কিবোর্ড, একদম তার ভগ্নদশা, সেটার একটা আমাকে এক দাদা বলে যে পাশের গ্রামে একটা এরকম কিবোর্ড আছে, তুই কি নিবি? এবার ওই টাকাটা আমাকে, ফোনের টাকায় আমি প্রথম যাই সেই গ্রামে এবং সেই কিবোর্ডটা কিনে আনি আমি। এবং ওই কিবোর্ডে 7-8 দিনের মধ্যে আমি প্রায় অনেক গান আমি নিজে থেকে হয়তো তুলতাম। তখন আমি কিন্তু সা জানতাম না কোনটা কিবোর্ডের বা হারমোনিয়ামে কোনটা সা। তখন আমি খোল বাজিয়ে বা তবলা বাজিয়ে গাইতাম। এবার তারপর আস্তে আস্তে ওটা খারাপ হয়ে যায়, 1-2 মাস পরে ওটা খারাপ হয়ে যায়। মানে তুমি যেটা কেনো সেটা খারাপ হয়ে যায়। কত টাকা দিয়ে কিনেছিলে? ওটা আমি কিনেছিলাম 2200-300 টাকার মতো দিয়ে কিনেছিলাম। এবং 1 মাস পর ওটা খারাপ হয়ে যায়। তারপর মন খারাপ হয়ে যায় যে কী করে আবার আমি কিনবো হারমোনিয়াম বা কিবোর্ড। তারপরে 100 দিনের কাজে আমি আর বাবা মিলে এক কাজ করি। সেই কাজ থেকে আমরা, বাবা প্রথম বলে যে তুই তাহলে একটা হারমোনিয়াম নে। দিয়ে হারমোনিয়াম নিয়ে, আর তুমি চেয়েছিলে 5 বছর বয়সে তোমার, হুম, সেটা তুমি 100 দিনের কাজ করে তারপরে হারমোনিয়াম। সেটা কি নতুন ছিল না সেকেন্ড ছিল? না, নতুন ছিল। আচ্ছা, নতুন। তারপর? এবং এইভাবে এখন মানে বাবা আমাকে প্রচুর সাপোর্ট করেছে। এরকম বাবা মা পাওয়া বোধহয় অনেক জীবনের সৌভাগ্য করে, এরকম বাবা মা পাওয়া যায়। আমার বাবা আর মা হচ্ছে যে আমার জীবনের প্রথম মানে সব থেকে বড় অনুপ্রেরণাদাতা। মানে তাদের জীবনে যে সংগ্রাম দেখেছি আমি, সেই সংগ্রাম দেখেই তো আমি মানুষ। এবং তাদেরকে দেখেই আমি অনুপ্রাণিত হই যে না, জীবনে কোনোভাবেই পিছিয়ে যাওয়া যাবে না। আর বাবা সবসময় এটাই বলে যে যা করছিস কর, পিছনে কিছু ভাবলে হবে না, এগিয়ে যেতে হবে। যেটা গানকে নিয়ে যখন তুই এগোচ্ছিস, গানকে নিয়ে যা। কোনোদিন বাবা আমাকে বাধা দেয়নি গো, মাও কোনোদিন বাধা দেয়নি গো যে না গান করিস না। কিন্তু গানের সাথে সাথে পড়াশুনো করেছি। কিন্তু সংসার চলতো না তো তোমাদের, কিন্তু গানটাকে জড়িয়ে কি চলা? গানটাকে জড়িয়ে চলা মানে বিভিন্নভাবে। বাবা মা কোনদিন পেশাদার নিয়ে সংসারে হয় না? আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে কি হয় যে অনেকে শখ থাকে, সব কিছু থাকে, তারপরেও গিয়ে না কোনো এক জায়গায় মনে হয় যে ঠিক আছে, যে আচ্ছা থাক, তুই কাজ কর, টাকা আন, সংসারটা চলুক। এই প্রেশারটা তো আশা করি ক্যারি হয়েছে। বাবা কখনো আমাকে বা মা কখনো আমাকে বলেনি গো যে গান করিস না, হয়তো কাজ কর। বেরিয়ে যা, কাজ কর। আমাদের যা সিচুয়েশন, হয়তো আমার মাধ্যমিকের পরে হয়তো বেরিয়ে কাজ করতে যাওয়ারই পরিস্থিতি, কিন্তু সেখান থেকেও বাবা মামাকে সমস্ত অনেক কিছুর মধ্যে মানুষ করেছে। শুধু যে গান বাজনার মধ্যে মানুষ করেছে এমনটা না, বাবা নিজে আমাকে যোগাসন শিখিয়েছে, প্রাণায়াম শেখানো, বিভিন্নভাবে সমস্ত কিছু, আঁকা, আমাকে ড্রয়িংয়ের টিচারের কাছে আমাকে বাবা ভর্তি করেছিল, সেখান থেকে ড্রয়িং শেখা আমার। বাবা আমাকে বিভিন্ন দিকে আমাকে মানুষ করেছে। এবং গান বাজনা তো তার সাথে ছিলই। এবার কখনো আমাকে বলেনি যে বাইরে যা, কাজ কর, তোকে টাকা আনতে হবে, কখনো বলেনি। বরঞ্চ ঠিক উল্টোটা, যে বাবা বলেছে তুই গান বাজনাই কর, তার সাথে পড়াশোনা কর। আমি পড়াশোনা করেছি, আমি ডাবল মাস্টার্স করেছি হিস্ট্রি এবং বেঙ্গলিতে যদিও আমি কমপ্লিট করতে পারিনি বর্ধমান ইউনিভার্সিটি থেকে। এটা আমার ফাইনাল ইয়ারে আমি দিতে পারিনি, তখন মা ভীষণ অসুস্থ, সেই জন্য আর এক্সাম দিতে পারিনি গো। কখনো মনে হয়নি যে তুমি কলেজ যাচ্ছ, তোমার আশেপাশে যেটা হয় বর্তমানে, যে আমার বন্ধুবান্ধব বড় বড় স্মার্টফোন ইউজ করছে, বড় ল্যাপটপ ইউজ করছে, ভালো গাড়ি ইউজ করছে, কোনো মনে হয়নি যে আমি এই বাঁধন ছেড়ে আমি নিজে কাজ করে কিছু করি, বা এরকম দাবি দাবা বা এরকমভাবে চলে জীবনটা কাটাই? আমার বাবা মা আমাকে প্রথম থেকে এটাই শিখিয়েছে যে তোর কাছে যেটা আছে চিনে রাখবি, সেটাই তোর কাছে সব থেকে মূল্যবান। এবং আজকে হয়তো নেই, কালকে হয়তো হতে পারে। এরকম করতে করতে আজকে আমি যদি মিউজিক ইনস্ট্রুমেন্টের কথাই বলি, আজকে আমার কাছে প্রায় 16-17টা মিউজিক ইনস্ট্রুমেন্ট। তোমার সকালাতে সব এদিকে? এই দেখি আমি প্রথম থেকে
এবার তখন হয়তো একটা সময় আমার কাছে শুধু তবলা ছিল, আমি হারমোনিয়াম কিনতে পারিনি গো, যেটা একটা হয়তো ভগ্নপ্রায় একটা কিবোর্ড কিনেছি, সেটাও খারাপ হয়ে গেছিলো। এখন আমার কাছে অনেকগুলি মিউজিক ইনস্ট্রুমেন্ট আছে এবং বাজাই। সন্ধ্যাবেলায় বাবা আর আমি একসাথে বসি এখনও। বাবা সারাদিনে পরিশ্রম করার পরেও সন্ধ্যাবেলায় এসে আমার সাথে, আমি যখন রেওয়াজ করি আমাকে তালিম দেয় তবলার, এবং ভুলভ্রান্তিগুলো বলে যে কোনো, এবং সব থেকে আমার প্রতিটা গান, আমার প্রতিটা, আমি কবিতাও লিখি, শর্ট স্টোরিও লিখি, এবং সেগুলো আমার বাবা মাকেই প্রথম থেকে শুনিয়েছি, সেটা ভক্তিগীতি গান হোক বা সেটা আধুনিক গান হোক। এবং বাবা মা সবসময় বলেছে যে খারাপ হলে বলেছে যে এই গানটা একটু চেঞ্জ করে নিতে পারিস, বা এই গানটা না ভালো হয়েছে। এই যে গানটা নচিকেতা জি গেয়েছেন, সেই গানটার ক্ষেত্রে কি বাবার সাথে প্রথম আমার প্রতিটা কাজ আমি বাবাকে শোনাই, এবং যেটা রিলিজ করছে, এবং এমনকি ফেসবুকের কমেন্টগুলো বাবা হয়তো পড়তে পারে না, বাবা ফেসবুক করে না, এবং সেগুলো বাবা জানতে চায়, এই গানটা পোস্ট করেছিস, কে কি বলেছে আমাকে একটু বল। তখন বাবাকে শোনাই, ভীষণ আনন্দ পায় যে সবটাই বাবা ওনার কষ্টের হয়তো অ্যাচিভমেন্ট এটাই, ওই কমেন্টগুলো একদমই তার স্যাক্রিফাইস, তার কষ্ট হয়তো ওই কমেন্টগুলোকে দূর করে। আশা করি নেগেটিভ কমেন্ট থাকে না খুব একটা, তবুও অ্যাজ পার আমার সাজেশন, যদিও তোমাকে সাজেশন দেওয়ার মতো আমার মনে হয় না আমার কিছু বলার আছে, তবুও যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি, তো কিছু মানুষ থাকে, তুমি যত ভালো কাজ না করো তারা পিন দেবে, বাজে কথা বলবে, তোমার তুমি কীভাবে কী করছো সেটা জানা দরকার নেই, সে তার জীবনে ব্যর্থতাগুলো তোমার পেজে এসে ঢালবে, তাই ওটা নিয়ে বেশি মাথা না ঘামানোই ভালো। যদি নেগেটিভ কমেন্ট থাকে সেটা বাবাকে না শুনিও না, তাতে বাবা হয়তো কষ্ট পাবেন। বাবা তো এখনকার ভাইবের মানুষের চরিত্রগুলো জানে না, যে কিভাবে মানুষগুলো তাদের ফ্রাস্ট্রেশনগুলো সোশ্যাল মিডিয়াতে ব্যক্ত করে বা বলেন। তো এটা আমার মনে হয় তোমার বাবার বড্ড বড় অ্যাচিভমেন্ট। আর একদিকে আমার সৌভাগ্য যে আমার ফেসবুকে যে সোশ্যাল মিডিয়ায় যে ফ্রেন্ডগুলো, তাদের কাছ থেকে আমি প্রচুর সাপোর্ট পাই, প্রত্যেকে হয়তো শুনে বা গানগুলো শেয়ার করা, বা পরে আমাকে হয়তো পার্সোনাল কেউ হয়তো কমেন্ট করছে, সেটা তোমার কোয়ালিটি, সেটা তোমার যোগ্যতা, যে মানুষগুলো শেয়ার করছে সেটা হচ্ছে তোমার কোয়ালিটির উপর। তোমার গান যদি ওয়াজ ভালো না হয় কেউ শেয়ার করবে না, তোমার গান যদি মানুষের মনে না লাগে কেউ শেয়ার করবে না। তোমার যে এত বছরের একটা জার্নি, এত মানে সেই নিবিড়ভাবে পড়ে থাকা একটা বিষয়ের উপরে, তার আউটপুট হয়তো এগুলো, একদমই তাই না? তুমি বলো তোমার মায়ের শরীর খারাপের জন্য তুমি পরীক্ষাটা দিতে পারো নি এর বাংলার উপরে, তাই তো? কি হয়েছিল মায়ের দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছিল 2019 সাল থেকে। আচ্ছা। এবং আমি যখন গান বাজনা নিয়ে আছি, তখন হঠাৎ করে আমার বাবার কাজ চলে যায়। বাবা একটা ব্যাংকে ক্যান্টিনে কাজ করতো। আচ্ছা। এবার বাবার কাজটি চলে যায়, তখন একবারই বিভ্রান্ত যে কী করব। এবার কিছুটা কাজের তো আমাকে দেখতে হবে। কখনো কলকাতায়, কখনো বোলপুর, কখনো শিউরি, পুরুলিয়া, গলসি, কাটোয়া, এরকম অনেক জায়গায় আমি ঘুরেছি কাজের জন্য। শেষে একটি রাইস মিলে কম্পিউটার অপারেটর হিসেবে আমি ওখানে জয়েন করি। মানে এটা ইকোনমিক কন্ডিশনের জন্য, শুধু কন্ডিশনের জন্য। তখন অনেক দিন কাজ করি ওখানে, 6-7 মাস মতো কাজ করি, এবং ওখানেই আমি গান বাজনা করতাম। এবং ওখানেও আমার যে কিছু দাদা ছিল, তারা ওখানে থাকতো মিলে, তাদের ওখানে তবলা, হারমোনিয়াম থাকতো, এবং আমরা টিফিন আওয়ার্সে গিয়ে ওখানে আমি গাইতাম, এবং অনেকজন জড়ো হতো, তাদের কাছ থেকে একটা ওখানে সাপোর্ট পেতাম। এবার আস্তে আস্তে লকডাউন পড়লো, এবং আমি যখন বাড়ি ফিরতাম, ওখানে ডিউটি ছিল সকাল 8টা থেকে প্রায় রাত্রি 8টা। কিন্তু আমার তো আমি গান বাজনা ছাড়া থাকতে পারি না। এবার সারাদিন আমি পড়াশোনা গান বাজনা নিয়ে থাকি। গান বাজনা করার পর হয়তো কিছু সময় হয়তো পড়াশোনা করলাম, পড়তেও ভালোবাসি ভীষণ। এবার যখন বাড়ি ফিরতাম রাত্রিতে, আমি সত্যি আমাকে কাঁদতে হতো যে আমি কী করছি, কী ভেবেছি, আমি এখন কী করছি। ভেবেছিলাম কত গান বাজনা নিয়ে স্বপ্ন, বা পড়াশোনা করবো, বা একটা চর্চায় থাকবো, মিউজিকের টাচে। তো বাড়ি ফিরে আসার পথে আমি কান্নায় ভেঙে পড়তাম। সে কথা কাউকে বলতে পারতাম না, বাবাও জানতো না, মাও জানতো না। আবার আস্তে আস্তে আমি কাজটি ছেড়ে দিই। বাবাই বলে যে বেশ, আস্তে আস্তে দেখে আমার মানসিক অবস্থা যে হয়তো ঠিকঠাক লাগছিল না আমাকে, তখন বাবাই বলে যে তুই কাজ ছেড়ে দিয়ে করতে হবে না, তুই যা করছিস তাই কর। তারপরে যখন বাড়িতে আছি, হঠাৎ করে মা অসুস্থ হয়। তারপরে আমরা মাকে রিপোর্ট টেস্ট করাই ডক্টরের কাছে গিয়ে, তখন কিন্তু মায়ের দুটো কিডনি ড্যামেজ। 2020 সাল থেকে 23 সাল পর্যন্ত, 19 সাল থেকে প্রায় 23 সাল পর্যন্ত মাকে নিয়ে এক বীভৎস লড়াই। এবার আমার 3 দিদিরও প্রচুর স্যাক্রিফাইস, তারাও খুব ভালো গান করে। এবার তাদেরকেও গান শেখাতে পারেনি খুব বাবা। এবার আমাদের প্রত্যেকে এক ভীষণ মাথায় এক বজ্রাঘাত পড়ে যে মাকে নিয়ে কী হবে আমাদের। এবার আস্তে আস্তে ধীরে ধীরে যত দিন যায় তত খারাপ কন্ডিশন। সেই সময় আমার টোটালি গান বাজনা প্রায় অফ। মাঝে মাঝে হয়তো গাইতাম। একবারে যখন শেষ সময় মায়ের, তখন বর্ধমান হসপিটালে মা ভর্তি,
সেই সময় আমি যখন বসে গাছের নিচে কাঁদছি, হয়তো ডক্টর জবাব দিয়ে দিচ্ছে যে আর কোনো মতে আর রাখা যাবে না, আর হয়তো 2-3 দিন এরকম। আমি যখন কাঁদছি গাছের বসে, সেই সময় আমি মানে হঠাৎ করে একটা গান আসে, সেই গানটা আমি ওখানে লিখি, ওখানেই সুর করি। কিন্তু গাইবার তো মতো আমার তো পরিস্থিতি নেই গো, গানটা আমার মাকে নিয়েই গানটা আমি এখনও পর্যন্ত পোস্ট করতে পারিনি গো। তা ওই সময় তো আমি গান বাজনা ছাড়তে পারিনি গো। এবং তখনও আমার বাবা বা মা আমাকে কখনো বলেনি গো তুই গান বাজনা ছেড়ে হয়তো কোনো কাজে চলে যা। এবার এইভাবে জার্নি শুরু। তখনও চেষ্টা করছি মাকে, বিভিন্নভাবে চেষ্টা করছি মাকে কী করে বাঁচানো যায়। মায়েরও ভীষণ আশা ছিল যে আমাকে তো একটা ভালো জায়গায় দেখবে, সেটা হয়তো মা দেখে যেতে পারেনি গো। এটাও আমার একটা জীবনে বড় আফসোস। যেটুকুনি কাজ করছি এখন আমার শুরুর সময়, একেবারেই শুরু, আমি একেবারেই নবাগত কাজ করছি এখন, কিন্তু যেটুকুনি করছি এটাও যদি মা দেখতো, মা হয়তো ভীষণ আনন্দ পেত। দেখছেন কোনো না কোনো জায়গা থেকে অবশ্যই দেখছেন। মা বাবা তো সন্তানকে ছেড়ে যায় না কোথাও, সারা জীবনই থাকেন, ডেফিনেটলি দেখছেন এবং দেখবে তোমার মানে চূড়াটাও দেখবেন, এটা নিঃসন্দেহ। তোমার এই এত এত কঠিন সময়ের মধ্যে দিয়ে তুমি এই সুর করা, যে তোমাদের মানে কম্পোজ করা, এটা কবে থেকে শুরু করো? মানে তুমি তো প্রথমেই বললে যে তুমি প্রথমে গান বাবার সাথে সাথে গাইতে, বাবা বলতেন, সেটা শুনে শুনে তুমি নিজেকে তৈরি করতে। বেসিক্যালি এই প্রফেশনাল ভাবে যে এই যে কম্পোজ করা, সেটা কবে থেকে শুরু করো? আমার তো গ্রামে বাড়ি, এবার ছোট থেকে আমার বাউল, কীর্তন, কবি গান, যাত্রা গান, এই সমস্ত মধ্যে দিয়ে আমার বড় হওয়া। একদম। এবার আমার এক টিচার ছিলেন, তার নাম হচ্ছে পরিতোষ লাহা। তোমাদের গ্রামে? আমাদের গ্রামে। উনি আমাদের যেগুলো মানে বন্ধু, তাদেরকে নিয়ে একটা নাট্য দল করেন, নাম দেয় বিনা পানি নাট্য সংস্থা। এবার উনি যখন নাটক লিখতেন, এবার সেই নাটকটাই পরিবেশন করতেন মঞ্চে। আচ্ছা। আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন থেকে উনি আমাকে সমস্ত গানের দায়িত্ব দিয়ে দিতেন, যে গানগুলো তুই লিখবি, তুই সুর করবি। তখন আমি হয়তো ছোট ছোট কবিতা লিখতাম, ক্লাস 7? হ্যাঁ, স্যারকে দেখাতাম যে এই কবিতাগুলো লিখেছি, সেখান থেকে উনি হয়তো বুঝতে পারেন। এবার তার আগে আমি গান করতাম, এবার উনি তখন আমাকে গানগুলোর দায়িত্ব দিয়ে দিতেন, যে গানগুলো তুই নিজে সুর কর, লেখ, দিয়ে তুই গাইবি মঞ্চে। অভিনয় করতাম নাটকে, তার সাথে গানগুলো গাইতাম। তখন অনেক ছোট। যখন ক্লাস 10-এ পড়ি, তখন একটা গান লিখি আমি, পিয়ারে পিয়া বলে একটি গান, ওনারই মানে ওই দাদারই নাটকে। ওই গানটা শুনে অনেকের ভালো লাগে এবং অনেকে সেটাকে হয়তো সার্চ করে যে গানটা হয়তো কোনো ইউটিউবে কোনো হয়তো অন্য কোনো আর্টিস্টের হয়তো গাওয়া বা অন্য মানে কম্পোজিশন করা হয়তো। সেখান থেকে আমার নিজের একটা বিশ্বাস হয় যে না, আমার কম্পোজিশন হয়তো মানুষ শুনতে পারে। এবার তারপরে বয়সটা কত তোমার? তখন আমার বয়স মাধ্যমিক 15, মাধ্যমিক 14-15 বছর বয়স। এখান থেকে শুরু। তারপরে তো আস্তে আস্তে এবার আমি যখন ফেসবুকে ফোন কিনলাম, ফেসবুকে অ্যাকাউন্ট করলাম, তারপরে প্রথম ভয় করতো যে নিজের গান হয়তো পোস্ট করতে খুবই ভয় লাগতো, যে হয়তো মানুষ শুনবে কি শুনবে না, এরকম একটা। আমি কখনোই মানে সবসময় আমি নিজের গানই পোস্ট করেছি, নিজের লেখা নিজের সুরের গানই আমি পোস্ট করেছি ফেসবুকে। এবং যারা আমার ফ্রেন্ডই ছিল তারা অনেক সাপোর্ট করেছে, শুনেছে, তাদের কাছ থেকে শক্তি, সাহস পেয়েছি, মোটিভেশন পেয়েছি। তারপরে হয়তো পরবর্তী গানটা আমরা তৈরি করার চেষ্টা করেছি। এইভাবে জার্নি শুরু। এবং অনেক গান আমার, কাটোয়া শহরকে নিয়ে একটা গান ছিল, প্রথম গান, যে গানটা সকলের হয়তো শুনে খুব ভালো লেগেছিল, কোনো গল্পের সমাপ্তি বলে একটি গান, আমার নিজের লেখা সুর এবং গাওয়া। আর একটি গান ছিল বকুল ফুল বলে, এই গানটি আমি এখনও হয়তো কোনো প্রোগ্রামে গেলে সকলেই গাইতে বলে, আমার গানগুলিই গাইতে বলে। এটা প্রোগ্রাম করো মানে তোমাকে ডাকে? হ্যাঁ, অ্যাজ এ গায়ক হিসাবে? হ্যাঁ। আচ্ছা, আমার নিজস্ব টিম আছে, কাটোয়া সার্কেলের মধ্যে দাঁড়াহাটে নিয়ে আমার টিম করা। আচ্ছা। সেখানে আমার টিমে অনেক আছে, অতনুদা, সুরজিৎ, অনেক তাপসদা, তারপর হচ্ছে যে সন্দীপ, আচ্ছা, সুমিত, এরকম অনেকে আছে আমার টিমের মধ্যে। কালী শঙ্কর যখন মিউজিক ডাইরেক্টর হবে, তোমার টিমকে মোটামুটি রেডি করে রেখেছো? ডেফিনেটলি হবে। আচ্ছা, তুমি কলকাতা যাচ্ছ মানে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট মিউজিক ডাইরেক্টর বা ওনার সাথে কাজ করা, অভিজিৎ বাবুর সাথে কাজ করা, সেটা শুরু কবে থেকে? মানে অ্যাজ পার তুমি বললে তোমার জার্নিটা, বাট কবে থেকে, কোন সাল থেকে আর কি? আমার যে ফেসবুকে যে গানগুলো আমি পোস্ট করি, নিজস্ব গানগুলো, সেই গান থেকেই স্যারের সাথে আমার পরিচয় হয়। এটা 2024 সালে। এবার মানে গত বছর থেকে। আচ্ছা, দাদা প্রথম শোনে আমার গান, তারপরে দাদার সঙ্গে পরিচয়। তখন আমি এক প্রকার বিভ্রান্ত, পড়াশুনো করছি, প্রিপারেশন নিচ্ছি চাকরির কোনো জবের জন্য, এবার গানও করছি। এবার সবসময় তো মনে হয় যে আমি গান করছি, হয়তো কি হবে একটা ফিউচার নিয়ে, যে এতদিন এত বছর ধরে সাধনা করছি, পরিশ্রম করছি, এত স্ট্রাগলের পরে যদি কিছু না হয়, এক সময় অনেক সময় হচ্ছে যে আমি গান বাজনা হয়তো মনে হয়েছে ছেড়ে দেবো, গান করবো না, এরকম। তখন এক দাদা ছিল, কৌরব পাল দাদার নাম, দাদা আমাকে ভীষণ সাপোর্ট করেছে
এবং কাঁধে হাত রেখে সব সময় বলেছে যে না তুই দেখ না, তোর তো হারাবার আর কিছু নেই গো, এবার তোর যখন শুরু করেছিস দেখ আরেক বছর। দাদার কাছে ফোন করেছি, দাদা ফোন করে ঘন্টার পর ঘন্টা আমাকে বুঝিয়েছে। শুভেন্দুদা বলে একজন আছে সেই দাদাও বুঝিয়েছে যে না ছাড়িস না, পড়াশুনো কর, পড়াশোনার সাথে সাথে এগুলোও নিয়ে চল। এইভাবে কন্টিনিউ যখন আমি করছি গানগুলো, তখন দাদার সাথে পরিচয় হয় এবং দাদা আমাকে প্রথম সুর পাঠায়, লেখা পাঠায়, আমি সুর করি। এবং ওই সময় দাদা যে আমাকে সুযোগ দেয়, আমি এটা মনে করি যে একটা মৃতপ্রায় গাছে যেমন জল দিয়ে সেই গাছটাকে সজীব করা, একরকম সেরকমই। তারপরে আমি নিজেও কনফিডেন্স পাই যে না আমাকে এবার কাজ করতে হবে, এবং কন্টিনিউ কাজ করছি। ওনার টিমেই আমি একজন মেম্বার হিসেবে আমি কাজ করছি, ওনার অ্যাসিস্ট্যান্ট হিসাবে। এখন দেখা যাক, আমিও শুরুর সময়, এখন পরে ভবিষ্যতে এখন কী হবে দেখা যাক। এই আমাদের মতো বা মানুষগুলোকে না, এই কৌরবদা বললে, অভিজিৎবাবু বললেন, শুভেন্দুদা, শুভেন্দুদা আরও বললেন, অনেকে, এদের মতো মানুষ না থাকলে আমাদের মতো মানুষদের জীবনে, মানে তোমাদের মতো মানুষের জীবন, মানে আমাদের এই মফস্বলে থাকা মানুষগুলো যারা একটু এগিয়ে যেতে সাহস পায়, তাদের পিছনে ছায়ার মতো না এই মানুষগুলো লেগে থাকে। যদি এই মানুষগুলো লেগে না থাকে, আজকে তো তোমার সাথে আমি বসতাম না। তুমি কলকাতায় যে জায়গায় আছো, যেটুকু অ্যাচিভমেন্ট করছো, এই লোকগুলো না থাকলে হতো না। তাই এদের ভূমিকা আমাদের জীবনে যে, বা মানে আমাদের মধ্যে তোমার আমি দুজনকে আমরা একই মানে ভাবছি বিষয়টা, যে এই ধরনের মানুষগুলো যদি না থাকতো, হয়তো আমরা কোনোদিনই এগোতে পারতাম না, না তুমি না আমি বা আমরা মফস্বলে যারা থাকি। কারণ এরা পিছন থেকে সবসময় সাপোর্টটা দিয়ে থাকে যে ভাই একদমই এসো। আর অভিজিৎ পাল বাবুর মতো মানুষরা, এরা ওই যে বললে মৃত গাছগুলোকে জল দেয়, মানে হারিয়ে যাওয়া মানুষগুলোকে খুঁজে বার করে। মানে সমাজের অবদান একটু অন্য লেভেলেরই, হয়তো সবার চোখে ধরা পড়ে না। আর সর্বোপরি আমাদের ঈশ্বর, যিনি সব কিছু প্ল্যান করে থাকে, সব তো আমাদের প্ল্যানে হয় না। একদম। তুমি কলকাতায় যাচ্ছ, তোমার বাড়িতে বাবা আছে, এখন তো বাবার তোমারই সংসার, একদমই তাই তো। আর 3 দিদি আছে, তারা বিয়ে হয়ে গেছে দিদিদের, আলাদা দিদিরাও ভীষণ সাপোর্ট করে, জামাইবাবুরা ভীষণ সাপোর্ট করে। এবার আমার জামাইবাবু নেই গো, ছোটো জামাইবাবু নেই গো, আর 2 জামাইবাবু আছে। ছোটো জামাইবাবু মারা গেছে ওই সময়ে, মায়ের যখন 2টো কিডনি ড্যামেজ, সেই সময়তেই আমার ছোটো জামাইবাবু মারা যায়। আমিও তখন ভীষণ অসুস্থ ওই সময়টা, আমারও জন্ডিস, গলব্লাডার স্টোন। ওই একটা দিদি শ্বশুরবাড়িতে আছে না? দিদি শ্বশুর বাড়িতেই থাকে, 2 ভাগ্নে আছে। ছোট দিদি? হ্যাঁ, মেজো দিদিরও মানে ভাগ্নে, ওরাও আমাকে প্রচুর সাপোর্ট করে। দিদিরও একটা বিরাট অবদান, ওরাও মানে প্রচুর স্যাক্রিফাইস করেছে। ওরাও ভালো গান বাজনা করে, প্রত্যেকেই ভালো গায়, কিন্তু ওরা শিখতে পারেনি গো। আমার হয়তো শেখা হতো না, কিন্তু কখনো মানে ছাড়িনি গো, যে না আমাকে এই মিউজিক নিয়ে আমাকে চলতে হবে, মিউজিকে ছাড়া কিছু ভাবতে পারিনি গো কখনো। জানো, মানে তোমার সাথে কথা বলতে গিয়ে আমার স্যার এপিজে আব্দুল কালামের একটা কথা খুব মনে পড়ে, এবং আমার ফেসবুকে ওটা একটা লেখাও আছে ডিসক্রিপশনে, বায়োতে, যে সূর্যের মতো জ্বলতে গেলে সূর্যের মতো পুড়তে হবে। মানে এটা খুব খুব মানে কথাটা আমার ভীষণ ভালো লাগে। তোমার সাথে কথা বলতে বলতে আমার এটাই মনে পড়ছে যে সূর্যের মতো আলো তারাই দেয় যারা সূর্যের মতো জ্বলে। তোমার জন্য আমাদের অন্য কিছু প্ল্যান করেছে ভগবান, যার জন্য তোমাকে এত জ্বালাচ্ছে, সেটাই অবশ্যই সেই দিকে তুমি এগোচ্ছ। কিন্তু এর মধ্যে আমার আরও কয়েকটা জিনিস জানার আছে, যেটা তুমি যে কলকাতা তুমি এখন যাচ্ছ স্যারের, কলকাতার মধ্যে থাকার কোনো জায়গা নেই। মোটামুটি থাকার জায়গা মিন্স মানে তুমি যে ওখানে বসে থেকে কাজ করবে, মানে ওখানে বসে তুমি থেকে কাজ করতে পারো, তোমার কাজটা আরও বেশি তাড়াতাড়ি প্রোগ্রেস হবে। আমি যতদূর বুঝতে পারছি তোমার সাথে কথা বলে, যে অ্যাকচুয়ালি তোমার ফিল্ডে যদি ওখানে থাকা মানে কি, কিছু বড় বড় শিল্পীকে পাবে কাছে, এবং তাদের সান্নিধ্য থাকলে তুমি আরও তাদের শিখতে পারবে। সেটা কেন করছো না? কলকাতায় সেভাবে থাকার জায়গা আমার ছিল না। এবার এমনও দিন গিয়েছে আমি হাওড়া স্টেশনে আমাকে রাত্রি কাটাতে হয়েছে, হয়তো রেকর্ডিং হয়ে গেছে, রেকর্ডিংয়ের আগেও আমি হয়তো কিছু অডিশনে গেছি, হ্যাঁ, মানে অ্যাজ এ সিঙ্গার না, আমি হয়তো আমার নিজস্ব হয়তো কম্পোজিশন নিয়ে গেছি, বেলা হয়ে গেছে, হয়তো 4-5টা বেজে গেছে, আর বাড়ি ফেরার কোনো উপায় নেই গো। এমনও হয়েছে, সেটা আমার শুধু বাবা জানে, আর কেউ জানে না, আমি হাওড়া স্টেশনেই হয়তো রাত্রি আমাকে থাকতে হয়েছে। এবার এমনও হয়েছে বর্ধমান স্টেশনেও আমাকে থাকতে হয়েছে। আমি হাওড়া থেকে কোনো মতে হয়তো আমি বর্ধমান পর্যন্ত আসতে পেরেছি, তারপর আসতে পারিনি গো, তারপর আমাকে বর্ধমানে থাকতে হয়েছে। এরকম করে আমাকে রাত্রিতে হাওড়া স্টেশনে, বর্ধমান স্টেশনে রাত্রি কাটাতে হয়েছে। এখন কিছু স্যারের সাথে আমার পরিচয় হয়েছে, হয়তো আমি কলকাতায় থাকতে পারি। একজন স্যার আছেন খুব, রাহুল মিত্র স্যার, ওনার কাছেও অনেক সময় থেকেছি আমি, উনি ভীষণ সাপোর্ট করেন। উনি মানে খুবই একজন ফেমাস রবীন্দ্রসঙ্গীত শিল্পী, এবং ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখি। রবীন্দ্রসঙ্গীত আমি তো গান প্রতিনিয়ত শিখছি বিভিন্ন ক্ষেত্রে থেকে আমি।
এবার ওনার কাছ থেকে অনেক রকমভাবে আমি রবীন্দ্রসঙ্গীত শিখছি, কোনো হয়তো স্যারের কাছ থেকে, হয়তো ডাইরেক্ট ওনাদের কাছ থেকে শিখছি না, হয়তো ওনাদের ইউটিউব ভিডিও থেকে বা ওনাদের হয়তো কথা বলে তাদের কাছ থেকে অনেক কিছু শিখছি, সেমি ক্লাসিক্যাল বা ক্লাসিক্যাল গানগুলো শিখছি। এইভাবে মানে আরও অনেক হয়তো কিছু স্যারের বাড়িতে বা কিছু দাদার বাড়িতে থাকি, মানে পরিচিতি বেড়েছে, এমন হয়েছে। মানুষ এবার ভালোবাসছেন। কলকাতায় আমার জামাইবু থাকে, আচ্ছা, মেজো জামাইবুর কাছে অনেকবার থেকেছি। বা জামাইবু যখন থাকে না কলকাতায়, তখন আমাকে হয়তো স্টেশনে থাকতে হয়েছে এমন। কিন্তু জামাইবু থাকলে কলকাতায় একটা নিরাপদ আশ্রয় আমার, তখন জামাইবুর কাছে থেকেছি। যে আমি কলকাতায় কাজ করেন, তখন জামাইবুর কাছেই থাকা আমার, ভীষণ সাপোর্ট করেন উনি। নেক্সট প্রজেক্ট কি আছে? নেক্সট প্রজেক্ট আমাদের কিছু কাজ চলছে। আমাদের একটি কাজ হচ্ছে যে রাজশেখর বসু, বাংলার একদম বিখ্যাত নক্ষত্র বলা চলে, একদম একদম। ওনার জীবনী নিয়ে একটা কাজ চলছে, যেটা হচ্ছে পরশুরাম দ্য আনটোল্ড স্টোরি, একটি মুভি। ওকে। সেই মুভিতে আমার কম্পোজিশনে 3টি গান আছে। তার মধ্যে একটি গান করেছে ইনিবিনি টাপাটিনি, আমাদের সকলের পরিচিত একটি গান। ওই গানের যে শিল্পী হচ্ছে অনন্য ভট্টাচার্য। আর একটি গান করেছেন রাঘব চ্যাটার্জি, উনি একটি গান করেছেন। এবার গানটি আমাদের যে মুভিটা আছে ওটা হিন্দিতেও ডাবিং হবে, আর সেই জন্য রাঘব স্যার যে গানটি করেছেন ওটা হিন্দি একটি গান, ওটা তোমারই কম্পোজ? আমারই কম্পোজ করা। গুড। এবং নেক্সট আরও কিছু গান মানে মুভিতে অ্যাড করার পরিকল্পনা চলছে, আরও কিছু সিঙ্গারকে দিয়ে হয়তো গানও যেতে পারে, এখন দেখা যাক। আচ্ছা, সেই যাদের দিয়ে গান গাওয়া যেতে পারে সেই শিল্পীর যদি কয়েকটা নাম বলো। কিছু প্রজেক্ট চলছে, সেগুলো হয়তো বলা এখন ঠিক হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন দেখা যাক, বেশ কিছু অনেক কাজ চলছে প্রজেক্টে। আচ্ছা, এখন ম্যাক্সিমাম সময় কোথায় থাকা হয়? কলকাতা থাকা হয় না তোমাদের গ্রামে থাকা? গ্রামের বাড়িতেই থাকি। এবার যখন কাজের হয়তো প্রেশার বা হয়তো রেকর্ডিং হবে কোনো স্টুডিওতে, তখন আমি তো কলকাতায় গেলাম। আচ্ছা, তখন কাজ হয়তো কমপ্লিট হয়ে গেল, তারপর আবার বাড়িতে এলাম। মানে সেই দিনই ফিরে যাও নাকি হয়তো 1-2 দিন থাকতে হয়? হয়তো থাকতে হয়, কোনোবার হয়তো থাকতে হয় না, তখন হয়তো থাকতে হলে হয়তো কোথাও থেকে গেলাম। আর বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতে চলে আসি, চেষ্টা করি যে কী করে বাড়ি চলে আসবো, কারণ বাবাকে না তো বাবা আমাকে ছেড়ে থাকতে পারে না আমিও বাবাকে ছেড়ে থাকতে পারি। মানে বাবা বাড়িতে একা থাকে, আমার একটা চিন্তা থাকে যে বাবা বাড়িতে একা থাকবে, সেই জন্য আমি ফেরারই চেষ্টা করি। যে মানে তোমরা দুজন রান্না বান্না কি করে? রান্না সমস্ত কিছু বাবাই করে, আমি সেভাবে হয়তো সময় দিতে পারি না, যেটুকুনি হয়তো অল্প হয়তো হেল্প করলাম বাবাকে, ওটা হলে বাবাই করে। তোমাদের বলে মাটির বাড়ি ছিল, বাড়ি কি এখনো মাটির বাড়ি আছে নাকি? মাটির, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন মাটির বাড়ি ভেঙে যায়। তারপরে আমাদের একটা মন্দির আছে, সেই মন্দিরে আমরা বাবা মা, গ্রামের আমাদের বাড়িতেই মন্দির আছে, দুর্গা মন্দির বাড়িতে। হ্যাঁ, আচ্ছা, সেই মন্দিরে একটি ঘরে আমরা, সেই ঘরে মন্দিরটা তোমাদেরই মন্দির? আমাদেরই মন্দির, সেই ঘরে কাকা থাকতো। কাকা অন্য ঘরে শিফট হয়ে আমাদেরকে ওই ঘরটা থাকার জন্য দেয়। এবার মন্দিরেই আমার ক্লাস 8 থেকে একদম গ্র্যাজুয়েশন পর্যন্ত মন্দিরেই কাটে। এবার সেখানে বাবা মা আমি 3 দিদিও হয়তো যখন আসতো, সেখানেই আমার পড়াশুনো করা, সেখানেই আমার গানের রেওয়াজ করা, গান শেখা, বিভিন্ন সমস্ত কিছু ওখান থেকেই, মন্দির থেকেই আমার মন্দির টোটাল জার্নি। দুর্গা মন্দির বলে দুর্গা মন্দিরের একটা ব্যাপার থাকে, পুজোর দুর্গা মন্দির, ওখানে দুর্গা, কালী, মহাকাল ভৈরব, লক্ষ্মী, নারায়ণের নিত্য সেবা, মহাদেব, অনেক দেবতারই। কারা করতো ওটা? আমাদেরই বাড়ির ঠাকুর। হ্যাঁ, তোমাদেরই করতে হয়? আমাদের কি করতে হয় এখনো? সবকিছু আমার কাকা আছে, কাকাই পুজো করে বা দেখাশোনা সব কাকাই করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন বাড়ি হয়েছে পাশেই, মন্দিরের পাশেই, সেখানেই থাকা হয়। আচ্ছা, তুমি যে সেগমেন্ট নিয়ে আছো, মানে যে মিউজিক জগৎ নিয়ে আছো, সেখানে তো নৃত্য শেখার একটা ব্যাপার থাকে, মানে বেসিক্যালি সব প্রফেশনে শেখার একটা বড় ব্যাপার থাকে, যদি তুমি না শেখো তুমি হারিয়ে যাবে ধীরে ধীরে, তো এখন তো শিখতে হয়। এখনও শিখছি। আমার প্রথম শিক্ষার গুরু হচ্ছে আমার বাবা, অনেক ছোটো থেকে তবলা দিয়ে শুরু, তারপরে আমি বাঁশি শিখি, সেখানেও আমার বাবার কাছ থেকে অনুপ্রেরণা বাবা। আচ্ছা, তারপরে এবার গ্রামে যেহেতু মানুষ, আমি বাউল হয়তো লোকগীতি দলে আমি লোকগীতি গান করেছি। মানে তুমি টাকা দিয়ে কোথাও শেখোনি? টাকা দিয়ে আসছি আমি তারপরে। আচ্ছা, তারপরে হয়তো আমি যাত্রাতে গান করেছি, কীর্তনেও আমি মানে যে আমাদের গ্রামে যে হরিনাম সংকীর্তনের যে দল হয়, সেখানে হরিনাম করেছি, কীর্তন করেছি, কবি গানে শুনেছি। এই সমস্ত গানের ধারা দিয়ে আমার বড় হওয়া। সব থেকে তখন যেটা আমার শোনা, তখন আমার কাছে কোনো হয়তো ডিভাইস ছিল না, বা ফোন বা সাউন্ডের কোনো ডিভাইস নেই আমি যে শুনবো, তখন মাইকে হয়তো গানগুলো বাজতো, বা কারো কাছে হয়তো কোনো ডিভাইস থাকতো ফোন, তাদেরকে হয়তো বলতাম এই গানটা শোনা না। এভাবে শুনে শুনে অনেকটা শেখা। মাইকে হয়তো তখন বাপি লাহিড়ী গান বাজছে, লোকগীতি বাজছে, বা কোনো হয়তো অন্য গান বাজছে, এইভাবে সেগুলো শুনে শুনে প্রথমে বড় হওয়া। তারপর আস্তে আস্তে আমার নিজস্ব ফোন হয়, সেই ফোন থেকে তখন আমি কে থেকে প্রীতম চক্রবর্তীর কম্পোজিশনে যে গানগুলো,
এরকম মিথুন, শঙ্কর এহসান লয়, A.R. রহমান, তারপর ওনাদের গানগুলো শোনা, ওয়েস্টার্নে শোনা বিভিন্ন যে ইংলিশ গানগুলো যেগুলো হয় সেগুলো শুনতে শুনতে আস্তে আস্তে এবার তারপর আমার হারমোনিয়াম আসে, হারমোনিয়াম কিনি, এবার নিজেই তখন হারমোনিয়াম বাজিয়ে হয়তো গাই। প্রচুর ভুলভ্রান্তি হতো। এক দাদা, গোষ্ঠগোপাল নাম দাদা লোকগীতি শিল্পী, সেই দাদা আমাকে বলে যে না, তোমাকে শিখতে হবে কিছু। সেই দাদা আমাকে প্রথম গুরুজির কাছে নিয়ে যায়। আমার গুরুজির নাম হচ্ছে যে আশিস কুমার দাস, শ্রদ্ধেয় আশিস কুমার দাস। ওনার কাছে আমার শুরু উনি টাকা নিতেন? শিক্ষা। উনি আমাকে সন্তান স্নেহে শেখাতেন, আমি হয়তো দিতে পারতাম না, তার জন্য উনি কখনো কিছু মানে উনি চাননি। প্রত্যেকেই সন্তান স্নেহে শেখান এবং উনি কখনো চাননি কো, উনি আছেন এখনো? আছে না উনি এখনো। তো আমি দিতে পেরেছি, হয়তো কখনো দিতে পারিনি কো, ওনাকে দিতে গিয়েছি উনি নেননি কো, বলেছে না থাক, তুই রেখে দে, তোর হয়তো অন্য কাজে লাগবে। উনি শেখান, ওইভাবেই শিখে শুরু হয়। আজকেও যাও স্যার গুরুদেবের কাছে? না, 1 বছর পরে বাবার কাজটি যখন চলে যায় তখন তো আমাকে মানে আমি 1 বছর শিখতে পেরেছি স্যারের কাছে। তারপরে আমার বাবার কাজটি চলে যায়, তখন তো আমাকে কিছু একটা কাজের জন্য আমাকে চলে যেতে হয়। গান থেকে আমি একটা ডিটাচই হয়ে যাই। তারপর তো আমি মিলিয়ে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করি। তখন আর গান শেখা হয়নি গো, স্যারের কাছে যেতে পারিনি গো। স্যার বলেছিলেন যে আমার কাছে আসিস, শেখাবো, কিন্তু আমার আর যাওয়া হয়নি গো। তখন ইউটিউব থেকে নানান বিভিন্ন প্ল্যাটফর্মে সবার গান শুনতে শুনতে যে জায়গাগুলো মনে হচ্ছে যে জায়গাগুলো আমার হয়তো একটু অসুবিধা হয়, সেগুলো আমি নোট করে রেখে দিতাম যে এই গানটা আমাকে আর একটু বেশি রেওয়াজ করতে হবে বা প্র্যাকটিস করতে হবে। এইভাবে আমি সব নোটেশন করে নিতাম। তারপরে লকডাউন যখন শুরু হয় তখন যে অনেক অনলাইন ক্লাস শুরু হয় ফ্রিতে, সেই বড় বড় গুরুজি হয়তো অনেক সময় অনেক গুরুজি হয়তো ক্লাস করাতেন, সেই ওয়েবিনার বা অনেক অনলাইন ক্লাসে আমি ফ্রিতে অনেক কিছু শিখেছি অনেক স্যারের কাছ থেকে। বাহ। এবার ইউটিউবে প্রতিনিয়ত যেগুলো মানে অনেক টিউটোরিয়াল যে ভিডিওগুলো হয় অনেক স্যার ম্যামের, সেগুলো দেখে দেখে শেখা আস্তে আস্তে। এখন আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ভোকাল মিউজিকে আমি মাস্টার্স ভর্তি হয়েছি, অ্যাডমিশন নিয়েছি। ওখানে আমার খরচে কীভাবে চলছে। আসে? খরচা বলতে আমার পড়াশোনা খরচা সবই মানে বাবার থেকেই। তারপরে যেগুলো হয় মানে উচ্চশিক্ষার জন্য আমার হিস্ট্রিতে এমএ করেছি, ডিএলএড করেছি, বা বেঙ্গলি নিয়ে যে ইয়ে করা, আমার কাকা আমাকে প্রচুর হেল্প করেছে। আর এই মিউজিকে অ্যাডমিশন ভর্তির ক্ষেত্রে মানে এক দাদার কথা না বলে নয়, সে হচ্ছে শুভেন্দুদা, দাদার এক বিরাট অবদান। আচ্ছা, ওনার জন্য আমি মানে পড়তে করতে পারছি। গুড। মানে গুড বলাটাও এখানে মানে মনে হয় নিজে খুব মানে ভাষা পাচ্ছি না আর কি, বেসিক্যালি যেটাই বলছি। তোমার গুরুজির কথা বললে, নচিকেতাজির সাথে যখন তুমি গান করলে, কম্পোজ করলে, রেডি করলে, গুরুজিকে শুনিয়েছো? উনি জানেন? গুরুজির কাছে এখন আর হয়তো যাওয়া হয় না আমার। আচ্ছা, এখন সময় হয় না। সময় হয় না প্রথমত। আর বেশিরভাগ হয়তো কলকাতায় গেলাম, বাড়িতে থাকলাম, বাড়িতেও আমি এখন মানে গানের ক্লাস করাই আশেপাশে ইয়েতে। এবার সেই সোর্সে হয়তো আমার এখন মানে কাটোয়া বা গুরুজির বাড়ি কাঁদরা হয়তো সেভাবে যাওয়া হয় না। কিন্তু ওনার প্রতি আমার সেই শ্রদ্ধা ভক্তি মানে উনি সবসময় আমার কাছে প্রণম্য, কিন্তু যাওয়া হয় না এখন। গিটার বাজাতে পারো? জিজ্ঞাসা করছি নর্মালি। হ্যাঁ, গিটার, কিবোর্ড, বাঁশি, দোতারা। আমার জীবনের সব থেকে বড় উদ্দেশ্য, আমি হয়তো গায়ক হতে পারলাম না, বা আমি পড়াশোনা করে হয়তো কোনো আমি জব পেলাম না, কিন্তু আমার বাবা মা আমাকে যেটা সবসময় শিখেছে যেন মানুষ হতে পারি এবং মানুষের পাশে যেন আমি থাকতে পারি, খুব দরকার। এবং কখনোই যেন আমার মানবতাহীন না হয়ে ওঠে। এবং সেই সাকসেস আমি চাই না যেখানে আমার মধ্যে অমানবতা হয়তো ভরপুর হয়ে গেল, বা আমি হয়তো আমার কোনো বিহেভিয়ারে হয়তো কোনো চেঞ্জেস হয়তো এলো। আমি কোনো সাকসেস চাই না, কিন্তু এমন যেন না হয়। এটা আজকের দিনে বলছো, এইটাই আমার তোমাকে বলার। তুমি আরও অনেক বড় বড় সেলিব্রিটির সাথে কাজ করবে, আমি নিঃসন্দেহে, মানে আমার মন বলছে, কেন জানি আমি মন দিয়ে বলছি তোমাকে, যে আমার মন বলছে তুমি আরও অনেক বড় ওই জায়গায় যেন এই জায়গাটা তুমি আজকে যে কথাটা বলে সেটা যেন একদম স্টিল সেটা থাকে, যে আমাকে ভগবান সবসময় সবার উপরে ভগবানকে রাখো, তবে কি তোমার ওই নর্মতা থাকবে। যদি বস আমি বস, তবে আর কিছু থাকবে। যদি ভাবো সব কিছু উনি করাচ্ছেন, তবে ভাববে তুমি আমার মধ্যেও, তবে তুমি সেই জিনিসগুলোকে খুঁজে পাবে, ওর মধ্যে পাবে। তো তুমি কিছু করছো না, আজ তোমার বসার ক্ষমতা নেই এখানে বসে আমার সাথে কথা বলার, আমার ক্ষমতা নেই তোমার পাশে বসে কথা বলার। আজকে উনি চাইছেন তাই আমরা বসছি, একদম। তাই অলওয়েজ ডাউন টু আর্থ থাকো। কবিগুরুর একটা কথা সবসময় আমি মাথায় রাখি, যে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। এবার সবসময় সেটা ভেবে আমি চলি যে আমার যা কিছুই হোক যেন ঈশ্বরের কাছে আমি ছোট থেকে ঈশ্বরের কাছে সমর্পিত। ওই যে মন্দিরে মানুষ বললাম, এবার সবসময় আমি ঈশ্বর কোনায় নিপাট বিশ্বাসী, সেই আমার জীবনে সব। এবং আমার সমস্ত জীবনের যা কিছু অর্জন করেছি আমার মনে হয় সবটাই আমার বাবা মা এবং ঈশ্বরের জন্য, এবং যে ভুল ভ্রান্তি সেইটুকু হয়তো আমার। এবার সারা জীবন যেন তার চরণে আমার মাথা এবং আমার বাবা মায়ের চরণে মাথা নত করে যেন আমি এগোতে পারি। আর এই যে মানুষগুলো তোমাকে আজকে এই জায়গায় আনতে সাহায্য করছে, তাদের কৃতিত্ব কোনদিন ভুলো না, একদম। মানে তবে উনিও তোমায় ক্ষমা করবে না, একদমই।
একজনকে ওঠাতে যেমন ভগবান পারে, একজন নামাতে নামাতে পারে। কতক্ষণ পারে। হুম। আর তুমি যেভাবে ছুটছো, যেভাবে এগোচ্ছ, ডেফিনেটলি তুমি অনেক বড় জায়গায় যাবে, অনেক বড় একটা জায়গা অ্যাচিভ করবে, অনেক বড় বড় শিল্পীর সাথে গান গাইবে। শুধু বাস হেরে যাও না। আর আমার জীবনের আদর্শই ছোট থেকে হচ্ছে যে মানে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ হচ্ছে আমার আত্মার একটা অংশ, এবং ওনার কাছ থেকে যে শিক্ষাটা আমি পেয়েছি, ওনার জীবনও তো ভীষণ সংগ্রামের জীবন। প্রথম থেকে একদম ওনার সন্ন্যাস জীবন এক ভীষণ বড় মানে সংগ্রামের। ওনার কাছ থেকে যেটা আমি শিখেছি সেটা যে ঈশ্বর বলতে বাইরের ঈশ্বরের থেকে আমাদের অন্তরের ঈশ্বর যে সবার আগে। ঠিক। অন্তরের শক্তিকে জাগ্রত করাই হচ্ছে প্রকৃত ঈশ্বরের সেবা। কেউ হয়তো মাছ চাষ করছে, কেউ হয়তো একটা গাছ লাগাচ্ছে, কেউ হয়তো ড্রয়িং করছে, সেটার মধ্যেও সেই ঈশ্বরকে খুঁজতে পারে। স্বামীজি বলতে একটা কথা আছে খুব সুন্দর। হুম। স্বামীজি বলতেন, এসেছি যখন দাগ কেটে যাক। ঠিক তো? মানে এই দাগ কাটা কিন্তু অনেক গভীর, মানে তুই স্বামীজির কথা বললে বলে আমার মনে পড়লো, আমার জীবনে কয়েকজনের কথা আমার জীবনকে অনেক পরিবর্তন করেছে, এটা আমি মেনে চলি। যেটা হচ্ছে স্বামীজির একটা কথা, এসেছি যখন দাগ কেটে যা। মানে সবাই তো পৃথিবীতে আসে, হুম। সবাই সমত চলে যায়, অ্যাটলিস্ট আমি চলে যাই, কোনো একটা দাগ থেকে যায়, যে রিপন বলে কেউ একজন আছে বা কৌশিক বলে কেউ একজন ছিল, এই দাগটা যেন মানুষের মধ্যে থেকে যায়। আমার জীবনে প্রধান অনুপ্রেরণাই হচ্ছে যে স্বামীজি, ঠাকুর, মা, আর একজন আছে যে কাজী নজরুল ইসলাম, এবং হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। কারণ ওনাদের একটা সংগ্রামের জীবন, এত কষ্টের জীবন ওনাদের, কিন্তু ওনারা কখনো লেখা থেকে সরে আসেনি গো। না, ওনারা সবসময় রচনার, ওনাদের শিল্পশৈলী সবসময় সৃষ্টি করে গেছেন। ওনাদের সংগ্রামের সময় না ওই সংগ্রামটাকে লেখার মাধ্যমে বিকাশ করেছে বা প্রকাশ করেছে। যে কাজী নজরুল ইসলাম যখন খুবই মানে ইকোনমিক্যালি বা শারীরিকভাবে খারাপ অবস্থায় যাচ্ছিলেন, তখন উনি সেই সময়কার সেই প্রাসঙ্গিকতা নিয়ে কবিতা বা গল্প লিখেছেন। যেটা তুমি কিছু আগে বলছিলে যে তোমার মা যখন শয্যাশায়ী, ডাক্তার বলছে, তখন থেকে তোমার শিল্প সত্তা, তোমার মিউজিক তোমার কাছ থেকে বেরোতে পারেনি। তো এই ব্যাপারগুলো আর কি মানুষকে হয়তো, বা যারা যে সেগমেন্টে থাকে, সে আর্টিস্ট হোক, সে একজন মানে যে কোনো প্রফেশন হোক, সেই প্রফেশন থেকে যখন তারা তাদের খুব খারাপ সময় বেরোতে না পারে, তারাই আমার মনে হয় অ্যাচিভ করতে পারে সেই লক্ষ্যগুলোকে। একদমই, তাই না? এবার শুধু ঠাকুর, মা, স্বামীজির সাথে সাথে আমাদের বাংলা সাহিত্যের বিভিন্ন এরকম ব্যক্তিত্ব আছেন যাদেরকে নিয়ে আমি অনুপ্রাণিত হই। তাদের কষ্টের জীবন আমাকে এটাই শেখায় যে যাই কিছু ঘটুক জীবনের সাথে, যেন নিজের প্যাশনকে যেন ছেড়ে যেন না যায়, যেন সেটা নিয়েই থাকতে পারি যত যাই হোক। তার মধ্যে একজন আছেন আমাদের আমাদের ভারতের উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে APJ আব্দুল কালাম। ওনার জীবনে আমি ভীষণভাবে অনুপ্রাণিত হই, ওনার জীবনী থেকে। উনি আমাদের ভারতবর্ষের তথা সারা পৃথিবীর এমন একজন মানে মানুষরূপী ভগবান, যাকে দেখে অনেক মানুষ তার জীবনের পথ পরিবর্তন করেছে। তার মধ্যে হয়তো তুমি একজন, আমি একজন, এবং এরকম অনেকে আছে যারা ওনাদের একটা দুটো কথাতে আজকে জীবনের একটা অন্য মাত্রা পেয়েছে, তাই না? একদমই। তো একটা যেমন উই আর অল ডাই, তো এম ইজ নট লাইফ ফর এভার, ঠিক, দ্য এম ইজ দ্য ক্রিয়েট সামথিং দ্যাট উইল। এটা ভীষণ ভালো লাগে। আজকে তোমার কাছে আমি নতুন করে অনেক কিছু শিখলাম, নিজেও ইভেন মোটিভেটও হলাম। আমার বোনটি, ও তো বললো যে খুব ভালো লেগেছে ওর, মানে সব কিছু না, মানে কথাটা হচ্ছে যে সব কিছুতে বিচার করা যায় না। মানে আজকে তোমার সাথে বসে আমি কি পেলাম বা অডিয়েন্স কি পাবে, এটা বিচার করার জায়গা নেই। মানে আমাদের আজকে আড্ডাটা কতটা ভালো লাগলো বা আমি নিজে কতটা স্যাটিসফাই হলাম, হয়তো সেটা সব থেকে বড় কথা। তাই পুরো কনভারসেশনটা হচ্ছে, ওই যে বললাম যে কিছু দিয়ে কিছু বিচার করার জায়গা নেই এখানে আমার প্রাপ্তিটা, আজকে আমার ছেলে মেয়েগুলোর প্রাপ্তিটা অনেকটা বড়। ইভেন আশা করি আমাদের ভাইবটা তোমার ভালো লেগেছে অনেকটা, মেবি। তো তোমাকে মানে অশেষ ধন্যবাদ, তুমি এলে, তুমি এত সুন্দর একটা তোমার জীবন কাহিনী শেয়ার করে, যেটা করে আশা করি যদি 10 জনও দেখে, এবং তার মধ্যে যদি আমার মনে হয় 2 জন মানুষও মোটিভেট হয় যে এইভাবেও নিজেকে তৈরি করা যায়, সেটা মনে হয় আমাদের বিগ অ্যাচিভমেন্ট। আর আমিও এই চ্যানেলের একজন নিয়মিত হয়তো দর্শক, আমিও প্রায়ই দেখি পডকাস্টগুলো, ভীষণ ভালো লাগে। আর আমি যখন দেখতাম তখন তো একটা আর্টিস্টের একটা ভালো লাগা থাকে যে আমি হয়তো কোনো জায়গায় কখনো হয়তো পডকাস্টে যদি যেতে পারি। এবার আমি যখন প্রথম সুযোগ পাই এখানে আসার, এটা আমারও একটা সৌভাগ্য যে আমি এখানে আপনার সাথে কথা বলতে পারছি, এই যে আড্ডা, মিউজিক নিয়ে। আজকে আমি আসিনি কো, আমার মিউজিক এসেছে এখানে। একদমই তাই। এবং আমি যে মিউজিক নিয়ে কথা বলতে পারছি, এটা আমার সৌভাগ্য। কিন্তু ভয়ও করছিল আসার আগে যে আমি তো একবারই নবাগত, শুরু কাজ করছি। এবার দর্শক যদি না নেয় এগুলো, বা আমি যদি দর্শক থেকে দূরে সরে যাই, আমার একজন মিউজিশিয়ান হিসেবে এটাই আকাঙ্ক্ষা, মানুষ যেন আমার গান শুনে। আমি যে গান লিখি, গান সুর করি, গান গাইছি, আমি তাদের থেকে কোনোভাবেই দূরে না যাই, এবং আমার কোনো আচরণ যেন তাদেরকে যেন কোনোভাবেই আঘাত না করে। এবং আমার খুব ভালো অনেক শ্রোতা আছে, তাদের কাছে যেন আমি সবসময় নত হয়ে
আমার মিউজিককে যেন আমি তাদের কাছে রিপ্রেজেন্ট করতে পারি, এটাই আমার সব থেকে বড় তুমি বললে না যে তোমার এই আশাটা এই জায়গাটাতে, বেসিক্যালি তোমার কথা আমাকে কৌরবদাই আগে বলেন, যেরকম একজন আছেন, তুমি কি পডকাস্ট করবে, একদম নতুন মুখ কিন্তু। এবং আমাদের না এই পডকাস্ট চ্যানেলটা করার পিছনে একটা কারণ আছে। বেসিক্যালি আমাদের অলরেডি দুটো আলাদা সংস্থা আছে, একটা একচেলা.com টি-শার্ট ব্র্যান্ড, আর একটা হচ্ছে টেকরি। মানে অলরেডি আমরা ডিজিটাল মার্কেট এজেন্সি হয়ে কাজ করি, মানে আমাদের নিজস্ব সংস্থা। পডকাস্টটা একটা অনেক পরে ভাবনা আমাদের, তার কারণ হচ্ছে যে যেহেতু আমরা মফস্বল থেকে পুরোটা লিড করি, ম্যাক্সিমামটা মফস্বল থেকে লিড হয়, তো সেই ক্ষেত্রে মফস্বলে তোমার মতো অনেক মানুষ আছে যারা সেই ফেমটা পায় না। মানে কলকাতায় গিয়ে কলকাতায় বড় বড় ইউটিউবার বলো, বড় বড় স্টেজ বলো, বা বড় বড় পডকাস্ট চ্যানেল বলো, তারা হয়তো তাদের আমন্ত্রণে পায় না, বা তারাও পৌঁছাতে পারে না এই জায়গাগুলোতে। তো আমাদের ইচ্ছে ছিল প্রথম থেকে যে এরকম কিছু মানুষদের চাই যারা অ্যাটলিস্ট আমাদের প্ল্যাটফর্ম থ্রু মানুষ জানবে এবং তাদের নলেজ বা তাদের জার্নিটা আরও মানুষকে মোটিভেট করবে। তো তোমার প্রপোজাল যখনই আমরা পাই, আমরা আমাদের টিমকে যারা আছে, তুমি যাদের সাথে কথা বললে, ওরা আগে বললাম রিসার্চ কর যে এ কে এবং এর ব্যক্তিত্ব কী। তো করতে গিয়ে তোমার প্রোফাইল থেকে আমাদের ভীষণ ভালো লাগে এবং আমরা মানে পারফেক্ট। আমরা তোমার এই পডকাস্টে কজন ভিউ হবে জানি না, 200 জন হবে না, 2000 হবে না, 2 লাখ হবে জানি না, আমাদের কাছে সংখ্যাটা ম্যাটারই করে না। যদি ম্যাটার করতো, আমরা আজ এই হয়তো 1 লাখে পৌঁছাচ্ছি, আমরা আরও বেশি অ্যাচিভ করতে পারতাম যদি আমাদের কাছে ভিউজটা ম্যাটার করতো। আমাদের চ্যানেলে অনেক ভালো ভালো মানুষ এসছে যারা অনেক ভালো ভালো নলেজ দিয়ে গেছে, হয়তো সেভাবে ভিউ পাইনি, আলাদা কথা। না পাওয়ার কারণ হচ্ছে হয়তো আমরা সেই অডিয়েন্সের কাছে পৌঁছতে পারিনি, অডিয়েন্স আমাদের চ্যানেল পর্যন্ত আসতে পারিনি। মেবি হয়তো ভবিষ্যতে দেখবে, নিঃসন্দেহে হবে। এবং আরও কিছু মানুষ যারা মফস্বলে আছে তাদেরও চাইছি যারা এই প্ল্যাটফর্ম থ্রু আসুক, তারা আমাদের বাংলার অ্যাজ এ গৌরব, তাদেরকে রিপ্রেজেন্ট করুক, তাদের সম্পর্কে আরও বলুক। আর তুমি বললে না যে তোমার মিউজিক এসছে, তাই আজকে তোমার মিউজিক আমরা শুনবো, মানে অডিয়েন্সও শুনবেই, বাকিটা তো শুনেছেই। তো আমরা তোমার মিউজিক শুনবো। অলরেডি একটা গিটারের ব্যবস্থা করতে পেরেছি কোনো না কোনোভাবে। তো তুমি নাও, আমার কয়েকটা টপিক নিয়ে শোনাচ্ছি। এবং এই চ্যানেলের জন্য আমার অনেক শুভকামনা থাকলো। থ্যাংক ইউ। এত বড় উদ্যোগকে আমি ভীষণভাবে আমার অন্তরের মণিকোঠা থেকে সাধুবাদ জানাই, এবং অন্যান্য যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আছে তার জন্য অনেক শুভকামনা। এবং আমি হয়তো কখনো অন্য কারো স্টোরি হয়তো শুনে আমি নিজে অনুপ্রাণিত হব। এবং সব থেকে বড় হচ্ছে যে আমার এই স্টোরি বলার একটাই কারণ যে আমার শুনে যদি কেউ যদি একজনও প্রভাবিত হয়, এবং সে যদি চায় শুধুমাত্র গান বাজনার ক্ষেত্রে না, কেউ হয়তো পড়াশুনো করছে, কেউ হয়তো ড্রয়িং করছে, কেউ হয়তো ড্যান্স নিয়ে এগোবার চেষ্টা করছে, আমি এটাই বলতে চাই তারা যেন সেখান থেকে সরে না যায়, তারা যেন এটা নিয়ে এগিয়ে যায়। আর এখন বর্তমান সময়ে তো একটা বিভ্রান্তকর যুগে আমরা এসেছি, ঠিক একটা অসুস্থ পরিবেশ, সেখানে যেন সবাই রুচিশীল সংস্কৃতি নিয়ে এগিয়ে যায় এবং যেন পড়াশুনো করে। পড়াশোনার বাইরে কিছু নয়, গান বাজনা যাই করুক, পড়াশোনাটা আগে দরকার। এডুকেশন হচ্ছে যে সব থেকে পাওয়ারফুল উইপেন একটা কোয়ার্টস আছে একদম। এবং আরেকটা সালাউদ্দিনের একটা কথা আমার খুব আমি ওনার জীবনী নিয়ে হয়তো অনেক বিতর্ক আছে, কারণ ওনার একটা কথা ভীষণ ভালো লাগে যে ইফ ইউ ওয়ান্ট টু ডেস্ট্রয় এনি নেশনস, মেক অ্যাডাল্টারি অ্যান্ড নিউডিটি কমন ইন দ্য পিপল। ঠিক, মানে তুমি যদি কোনো রাষ্ট্রকে ধ্বংস করতে যাও, তাহলে অশ্লীলতাকে যুব সমাজের মধ্যে তুমি ছড়িয়ে দাও। এখন বর্তমানে সেটাই হচ্ছে। সেখান থেকে মানে সরে আসার জন্য সব থেকে বড় দরকার হচ্ছে একটা রুচিশীল সংস্কৃতি, পড়াশোনা। বই পড়ুক মানুষ, বই থেকে মানুষ ডিট্যাচ হয়ে যাচ্ছে। আমাদের কত বাংলা একটা মানে আমাদের গর্ব করে একটা সাহিত্য সম্ভার, সেই সাহিত্যকে মানুষ যেন নিয়ে এগোয়, লেখালেখি করে, বিজ্ঞান মনস্কতা যেন মানুষের মধ্যে বাড়ে, এটাই মনে প্রাণে চাই। ঠিক, চলো তবে একটু গান শুনি। আচ্ছা, তোমার গানটা আজকে শুনবো। নাও তুমি গিটারটা নাও না, এই একটু এগিয়ে দে, মাইকটা দেখে একটু। ঠিক আছে, হয়ে যাবে। যদি তোমার ইমোশন তোমাকে পারমিট করে, মাইকটা একটু সরিয়ে দেওয়া। হ্যাঁ, ঠিক আছে। তবে সেই যদি এটা তোমার পুরোটাই তোমার ইচ্ছা, আমার জাস্ট এটা বলার সেটা হচ্ছে যদি তোমার মন পারমিট করে, যে তোমার মা শয্যাশায়ী থাকার সময় যে গানটা তুমি ভেবেছিলে, যে সেটা তোমার মন পারমিট করে বলতে পারো, আদারওয়াইজ আমরা অন্য সেগমেন্টে যাবো। আসলে মাকে নিয়ে আরও অনেক গানের আমি অফার পেয়েছিলাম, কিন্তু মাকে নিয়ে আমি আর কোনো গান করতেই পারি না। আমি হয়তো গান করতে শুরু করতে হয়তো আমি শেষ করতে পারবো না, হয়তো তার মাঝে আমাকে থেমে যেতে হবে। কখনো হয়তো আমি যদি কখনো আমি মানসিক দিকে হয়তো আরও হয়তো শক্তিশালী হলাম, মাকে নিয়ে আমি নিশ্চয়ই আমার অনেক ইচ্ছা, মা এবং বাবা, এবং শুধু আমার মা বাবাকে না, এমন গান রচনা করতে চাই। আমি সবসময় মানুষের কথাই বলতে চাই আমার গানের দ্বারা,
মানে সকলের মা বাবাকেই যেন আমি Represent সেভাবে করতে প্রকাশ করতে পারি, একদম তাদের স্যাক্রিফাইস, তাদের জীবনে যে সংগ্রাম এবং সন্তানকে মানুষ করার যে তাদের কষ্ট, লড়াই সেটা যেন আমি প্রকাশ করতে পারি আমার গানের দ্বারা। একদম। তবে প্রথমত তুমি তোমার মতো করে একটা গান শোনাও, যেটা মোটামুটি অবশ্যই কম ব্যবধানের সময়, কারণ আমাদেরও অনেকটা সময় আমরা গল্পের সময় কাটালাম। তারপরে আমরা কয়েকটা শব্দ বলবো এবং সেই রিগার্ডিং তুমি সাথে সাথে গান বানাবে, যেহেতু তুমি মিউজিক কম্পোজার, তো সাথে সাথে গান বানাবে। আপাতত তোমার মন করে একটা, যে কোনো একটা। আমার নিজের লেখা, নিজের সুরের গাওয়া অনেক গান আছে ফেসবুকে, যেগুলো আমি পোস্ট করি। তার মধ্যে একটি গান, যেটা একটা জীবনমুখী গান, হয়তো অনেকের ভালো লাগতে পারে গানটি। ভিড় থেকে সরে কতদিন ধরে হাঁটছি একলা, কত হাসাহাসি কত উপহাস হয়নি তো বলা। ভিড় থেকে সরে কতদিন ধরে হাঁটছি একলা, কত হাসাহাসি কত উপহাস হয়নি তো বলা। যখন নিঃসঙ্গতা আঁকড়ে ধরে কেঁদে মরি রাতে একলা ঘরে, জানি আমার আধার ঘরে আসবে ভোরের আলো। একদিন আমিও থাকবো ভালো, একদিন সবাই থাকবো ভালো। তোমার এই শব্দগুলো না তোমার মন থেকে বেরোনো, মানে এই শব্দগুলো এমনি বেরোবে না গো। মানে তুমি যদি বলো না যে তোমার এই জার্নিটা, তুমি যদি মানে আজকে এই জায়গায় যেভাবেই আছো, ইভেন তুমি ডেফিনেটলি একটা অনেক বড় জায়গায় যাবে, তার পিছনে তোমার এই বিগত দিনগুলো দায়ী, এটা বলে রাখলাম। তোমার বিগত দিন না হলে তোমার শব্দগুলো বেরোতো না। মানে তোমার শব্দগুলো না আমি মন দিয়ে শুনছি পুরো, এটা এমনি আসা শব্দ না। তোমার লাইফটায় যদি একটা ভালো স্মার্টফোন থাকতো, একটা বাইক থাকতো, একটা গার্লফ্রেন্ড থাকতো, তোমার এই গানগুলো আসতোই না। এই গানগুলো যদি ভালো থাকে তোমার, তার পিছনে কারণটা কিন্তু ওইটা। আচ্ছা, তুমি কম্পোজার, তো আমরা কিছু শব্দ দিই, দেখি তুমি কেউ কম্পোজ করো, মানে সেটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। আমি মানে গান লিখি, গান শুরু করি, আমি চেষ্টা করছি মানে সঙ্গে সঙ্গে। আচ্ছা, আমাদের ব্র্যান্ড একচালা নিয়ে আমরা বলি, আমাদের একচালা টি শার্ট ব্র্যান্ড। আচ্ছা, আমরা টি শার্ট ম্যানুফ্যাকচারিং সেলিং করি। তুমি একচালা নিয়ে যদি বলো, সেটা টি শার্ট ব্র্যান্ড হতে পারে, তুমি তোমার মতো করে বলতে পারো একচালা। কত দিনের পথে উড়ে যাওয়ার রথে, যেতে চাই স্বপ্নের উড়ানে, শুধু এই চলা এক চলা আমাদের চলা, আমাদের এক চলা। দারুণ দারুণ দারুণ। প্রতীক, প্রতীক। এখন এই দূষিত সমাজ মানুষের যতই অসামাজিক কাজ, দূষিত পরিবেশ আস্তে আস্তে সব শেষ, এগিয়ে যাচ্ছে মানুষ, যত কুরুচি বাড়ছে অত্যধিক, শিক্ষায় সমাজের প্রতি, শিক্ষায় সমাজের প্রতি, শিক্ষা সমাজের প্রতি। দারুণ দারুণ। সমস্যা একটা শব্দ বল। আধার। আধার, আধার, আধার।
না আমি না শুনতে গেলে শেষ হবে না, কিন্তু মানে তুমি এত সুন্দর করছো আর আমার বেসিক্যালি দারুণ লাগছে। লাইভ একদম একটু আগে যদি কেউ শোনাতে বলে এই গানটা আমি হয়তো আর পারবো না একটু পরে। তুমি এক চালানি যেটা বললো ওটা আমরা থিম করে নেবো, তুমি চলো প্রতীক নিয়ে বলো কিছু। আধার দিয়ে, তাই তো? আধার। গল্প বলা শেষ, হয়তো ভালোবাসা কারো বিদ্বেষ, আমার গল্প বলা শেষ, হয়তো ভালোবাসা কারো বিদ্বেষ, তবুও চাই মানুষ আমায় এত ভালোবাসা দিক, এই আধার ঘরে যেন আলো এসে বাড়ায় আমার, আলোর প্রতি, আলোর প্রতি, আলোর প্রতি। দারুণ দারুণ। নীলাদ্রি একটা শব্দ বল, একটু একটু ছোট করে বল, নিস্তব্ধতা অনেকটা। না কোনো অসুবিধা নেই, হয়ে যাবে? আচ্ছা চলো। একলা ঘর, এই গুণী শব্দ ঘড়ির কাঁটা, একাকী বলে যাই নিজের সাথে কিছু কথা, ঘর জুড়ে শুধুই শূন্যতা, এই হৃদয়েরই নিস্তব্ধতা, যেখানে তুমি শুদ্ধতা, যেখানে তুমি পূর্ণতা, হে প্রভু, হে প্রভু। যদি এক কথা একটা কথা বলতে তোমাকে নিয়ে, মানে আমি তোমাকে এইটুকু দেখে যেটুকু পর্যবেক্ষণ মানে বুঝতে পারছি, এটা হচ্ছে অনবদ্য। মানে সত্যি এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা। আর যদিও আমি গান নিয়ে খুব একটা কিছু বুঝি না, বাট অ্যাজ এ অডিয়েন্স যেহেতু আমরা গান শুনি, সেক্ষেত্রে সত্যি অসাধারণ। গানগুলো পরে হয়তো শোনাতে বলে আমি আর পারবো না, কারণ একদম লাইভ আমরা রেকর্ড করে নিয়েছি। ভীষণ ভালো লাগলো তোমার সাথে কথা বলে। পুরো পডকাস্ট আজকে টাইম কোথা দিয়ে বেরিয়ে গেলো আমরা কেউ জানি না। মানে এইভাবে পডকাস্ট বলতে পারি, প্রত্যেকটা পডকাস্ট আমার কাছে ইম্পর্টেন্ট এবং খুব ভালো। মানে কিছু কিছু জিনিস থাকে যেটা হয়তো বিশ্লেষণ করা যায় না। মানে আজকের এই আলোচনাটা না, মানে যদি পরে তুমি বলো আমাকে বিশ্লেষণ করতে, সেটা হয়তো আমি পারবো না। কারণ এখানে এটা যে মাটির গন্ধ থাকে না, সোদা গন্ধ যেটা থাকে, সেই ফিলটা ছিল পুরো পডকাস্টের মধ্যে। কিন্তু একটা রিকোয়েস্ট, তুমি তো মিউজিক ডাইরেক্টর হচ্ছে, এটা নিয়ে কোনো ভুল নেই, শিওর কোনো ভুল নেই। আমাদের তারপরে ইন্টারভিউ দিও। হ্যাঁ সরি, ওটা ইন্টারভিউ তো না, কি বলে পডকাস্ট, এসো আমার আমন্ত্রণ করলে। আমি বড় হই বা না হই, মানে আমার তো গান নিয়েই থাকবো। আমি না হইর প্রশ্নই আসছে না কিছু। মানে আমি সবসময় যেন এই মানে আমার মাটিতেই থেকে যেন বাঁচতে পারি, এটাই আমাদের ভুলে যাও না। আমার ভীষণ ভালো লাগলো এখানে এসে তোমার সাথে কথা বলে, এবং তোমার জীবন আমি অনেক কিছু শিখলাম আজকে আমিও, এবং তোমার জীবন থেকে আমি অনেকভাবে অনুপ্রাণিত। আগেও আমি শুনেছি অনেক কিছু কথা, এই একচালা সম্পর্কে শুনেছি, তো সেখান থেকে আমি প্রতিটা মানুষের কাছ থেকে, প্রতিটা জীবের কাছ থেকে আমি অনুপ্রাণিত। গাছের কাছ থেকে আমি প্রকৃতি ভীষণ ভালোবাসি, গাছের থেকে প্রকৃতি করলে আমি হয়তো নদীর ঘাটে বাঁশি বাজাই বা গাছের নিচে হয়তো বাঁশি বাজাই। একদিন চেষ্টা করবো যদি সময়ের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়, তোমার সাথে অনেক আড্ডা দিতে, এটা গঙ্গার পাড়ে হোক বা। বাঁশি আমি আজকেও এনেছি, কারণ বাঁশিটা অন্যজন বলেছে বাঁশিটা নিয়ে যা, হয়তো একটু বাঁশি শোনাতে হবে যখন এনেছো, একটু বাঁশি মানে আমার এগুলো খুব ভালো লাগে।
সাধারণ। তুমি মোট কটা ইনস্ট্রুমেন্ট এরভাবে বাজাতে পারো? প্রায় 18, 19, 20, 21 এর কাছাকাছি। 21টা নিজে মানে পুরো? হ্যাঁ। কোথাও শেখুনি তো? না, শুধু তবলাটা বাবার কাছে আমার বাবার কাছ থেকে শেখা, বাকি সব হারমোনিয়াম, কিবোর্ড এগুলো আমার নিজেই শেখা। আমাকে কখনো কেউ বলে দিও না এটা সা বা এটা, পুরোটাই আমার প্র্যাকটিস। আর আমি মনে করি পুরোটাই ঈশ্বরের হয়তো কৃপা। একান্তই, মানে এর বাইরে কোনো কথাই নেই। কিন্তু এখানে একটা কথা বলি আমি, মানে এটা আমিও নিজেকে রিলেট করতে পারি খানিকটা। সেটা হচ্ছে যে তোমার আজকে 29 বছর বয়স, তোমার এই বয়সে অনেক মানুষ অনেক কিছু অ্যাচিভ করেছে, তাই তো? তুমি আজকে যে অ্যাচিভটা করেছো, তোমার টাকা থাকলে হয়তো এত যদি শিখতে চাইতে তুমি হয়তো খুব তাড়াতাড়ি পারতে, তোমার টাকাটা ইনভেস্ট করতে হতো। আমাদের মতো যাদের টাকা না থাকে না, তাদের সময় থাকে, তার জন্য হয়তো বয়সটা পেরিয়ে যায়। একদমই তাই না বলো? মানে তোমার আজকে 29 বছর পেরিয়ে গেছে, তোমার শিখতে এগুলো, আজকে গিয়ে তুমি এগুলো রিপ্রেজেন্ট করতে পারছো। যদি টাকা থাকতো তো আগে শিখতে, তারপরে কেরিয়ার কী হতো আমি সে কথা যাচ্ছি না। মানে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি যাদের টাকা নেই তাদের কাছে সময় আছে, একদমই। সেই সময়টাকে দিয়ে নিজেকে তৈরি করতে হয়, এবং তার একদম জলজান্ত উদাহরণ হচ্ছে তুমি। তো থ্যাংক ইউ, তুমি এতটা সময় দিলে, এত সুন্দর একটা আলোচনা হলো। ভবিষ্যতে নেক্সট যখন পডকাস্টটি হবে তখন অলরেডি তুমি অন্য চেয়ারে থাকবে, আমরা অন্য চেয়ারে থাকবো। মানে তুমি অ্যাজ এ মিউজিক ডাইরেক্টর আমাদের সাথে বসবে, আমরা অ্যাজ এ হোস্ট তোমার সাথে কথা বলো। মানে এই শুভকামনা এবং এই ভাবনা চিন্তা নিয়ে আজকের পডকাস্টটা শেষ করছি। ভালো থেকো, থ্যাংক ইউ। তুমি ভালো থাকবে দাদা, এবং এই চ্যানেলের জন্য আমার অনেক শুভকামনা থাকলো, এবং অন্যান্য যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আছে আপনাদের, তার জন্য আমার অনেক শুভকামনা থাকলো। এবং আমার ভীষণ ভালো লাগলো, আমিও নিজে অনেক কিছু শিখলাম এখান থেকে, এবং আমার পরবর্তী জীবনে নিশ্চয়ই আমি সেইভাবেই চলার চেষ্টা করবো। একদম ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরাও তাই অনেকটা শিখলাম তোমার কাছ থেকে, আমি নতুন করে আবার মোটিভেট হলাম তোমাকে নিয়ে বা তোমার জন্য, তার জন্য থ্যাংক ইউ। ভালো থাকো। থ্যাংক ইউ।